I think we are live. আমরা কি লাইভে আছি? I guess we are live. Okay, so আরিক আমরা কি লাইভে আছি? We are live. Okay, so hey, hello, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ওয়েবিনারটা খুবই স্পেশাল, নট ফর মি বাট ফর দ্য হোল সিসিবিসি কমিউনিটি। আজকে আমাদের সাথে আমাদের স্পেশাল গেস্ট সাইফাদিক ভাইয়া, যিনি এখন আমাদের মানে স্বপ্নের জায়গা যেটা বলি সেখানে আছে আলহামদুলিল্লাহ। সো ভাইয়াকে আজকে আমরা ওয়েলকাম করবো ইনশাল্লাহ খুব সুন। ভাই আমাদের সাথে কানেক্টেড আছে। তো আমরা সাইড থেকে স্টেজে চাই। সাবিত ভাইয়াকে আশা করি পাচ্ছি। ইয়েস, সাইদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যালো। Salam, thank you guys for inviting me. ইটস And আওয়ার প্লেজার। I think it's morning time in Bangladesh. So good morning to you all. ভাইয়ার ওখানে কটা বাজে এখন? আমার এখানে হচ্ছে এখন সন্ধ্যা 7:08। যদিও সন্ধ্যা কিন্তু বাইরে ফুল ডে লাইট এখনো, কারণ এখন প্রায় রাত 10টার সময় অন্ধকার নামবে আর কি সিয়াটল ওয়াশিংটনে। আচ্ছা ভাইয়া, ভাইয়া ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু নো আপনার কেমন লাগছে যে সিসিবিসি কমিউনিটি, আপনার স্কুল লাইফটা খুব সম্ভবত সিসিবিসি তে। রাইট হাউ ইউ ফিল? আমি আমার পড়াশোনা তো এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এমআইএসটি তে, ঠিক আছে। তো ওটার সাথে আমি খুব বেশি কানেক্টেড ছিলাম থ্রু আউট দিস টাইম, কারণ ওখানকার জুনিয়ররা আমাকে খুব ভালোভাবে চিনতো। ওখানে আমি 4 বছর পড়াশোনা করছি। আর চিটাগং পাবলিক স্কুলে আমি 3 বছর ছিলাম, এবং আমার জীবনের সবচেয়ে বেস্ট এডুকেশনাল ইনস্টিটিউট ছিল ওটা, আমি সবসময় বলি চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, কারণ আমার যে বেস্ট টিচারগুলোকে আমি ওখানে পাইছিলাম। দোজ হু অ্যাক্ট অ্যাজ এ ফাউন্ডেশন ফর দ্য শেপ দ্যাট আই হোল্ড নাও। সো আমার ওটা খুবই পছন্দের স্কুল ছিল, কিন্তু যেহেতু আমার বাবা আর্মিতে চাকরি করতো, পোস্টিং হতো, সে কারণে পোস্টিং এর কারণে আমার বেশি দিন থাকতে পারিনি। কিন্তু যে সময়টা ছিলাম, আই ওয়াজ সো হ্যাপি। এবং আফটার দ্যাট, ওই সময়টা ফেসবুক ছিল না আমাদের সময়, 2008-9 সালে যখন আমি পড়ি। তো সেভাবে আসলে ওই সময়টা তো আমরা কেউ কানেক্টেড ছিলাম না। বাট পরবর্তীকালে যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিই, তখন ফেসবুকে আমরা এন্টার করি সবাই, তখন সবার সাথে কানেক্ট হই। বাট তোমরা যারা এত জুনিয়র আমার, তাদের সাথে আমার আসলে যোগাযোগের কোনো সুযোগ ছিল না উইদাউট দিস প্ল্যাটফর্ম। আই রিয়েলি ডু অ্যাপ্রিসিয়েট যে তোমরা আমাকে খুঁজে বের করছো এবং একটা প্ল্যাটফর্ম করে দিছো কথা বলার জন্য। থ্যাংক মিস হ্যালো ভাইয়া, থ্যাংক ইউ। আর ভাইয়া একটা কথা বলছেন, ওখানে আপনি খুব ভালো ভালো কিছু টিচার্স পাইছেন। সো সো আপনার জন্য আজকে আমাদের দুইটা সারপ্রাইজ। সো আমরা চাই আমাদের ব্যাকেন্সি থেকে ভাইয়ার জন্য দুইজন সারপ্রাইজ কে আমরা লাইভে নিয়ে আসি। ও ওয়াও, এক্সেলেন্ট এক্সেলেন্ট। Oh my gosh. স্যার আসসালামু আলাইকুম। Assalamu We alaikum, sir. have with us শিপন স্যার Shipon. and কেয়ারকে Assalamu স্যার। alaikum, sir. Yeah, I was a student of both of them. Assalamu alaikum, sir. কেমন আছো তোমরা সবাই? অল গুড স্যার। আপনার স্টুডেন্ট স্যার, আপনাদেরকে ফ্লো দিয়ে দিলাম। সাইদ শুনতে পাচ্ছ কেয়ারকে স্যার। আমাকে? Ji sir, loud and clear. আচ্ছা, আমাকে তো তোমরা সবাই এসসিএন স্যার হিসেবে চিনো। Ji sir. তো আমি ছোট থেকে শুরু করি। আসলে এই যে কো-হোস্ট আমাদের আরিক, আমাদের পাবলিক কলেজের অন্যতম একজন সম্পদ, এবং তাকে আমি তার সেকশনে যেভাবে পেয়েছি, অসাধারণ একজন মেধাবী ছাত্র, এবং ভবিষ্যতে সাইফা থেকে চেয়ে আরো উন্নত জায়গায় যাবে সে আশাবাদ আমি রাখি। তারপরে হোস্ট যে আছে নজরুল, সে আমার Thank you, sir. নজরুল আমার গণিত ক্লাবের চেয়ারম্যান ছিল, এবং অবশ্যই মেধাবী ছাত্র, মানে নিঃসন্দেহে আনডাউটফুলি মেধাবী ছাত্র। এবং সে সবচেয়ে বড় যে জিনিসটা আমি তার অ্যাপ্রিসিয়েট করি, সেটা হচ্ছে তার সাংগঠনিক দক্ষতা এবং সাংগঠনিক ক্ষমতা। আমার ছেলেও ইনশাল্লাহ এবার পরীক্ষা দিচ্ছে এসএসসি। তো আমি অনেক সময় তাকে নজরুলের এক্সাম্পল দিই যে একটা ছেলে মেধাবী হওয়ার সাথে সাথে কিভাবে সোশ্যাল কানেক্টিভিটি বাড়াতে হয় এবং পরিশ্রমী হতে হয়, এটা ওকে দেখে শিখতে হবে। Wow. তো আমি তার জন্য বেস্ট উইশেস, এবং আশা করি মানে সে অনেক দূর যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং আমি অনেক কনফিডেন্ট তার ব্যাপারে।
আর আমি আসলে আরিককে অনেক আগে মাঝে মাঝে দেখেছি, যেহেতু সেই স্কুলটা পড়িয়েছে আমাদের এখানে। আমি আচ্ছা তো স্যার। গোড়া থেকে কলেজের শিক্ষক, তবে তার বন্ধু বান্ধব অনেকের সাথেই মানে আমার কানেকশন আছে। আমি সাইফ আতিক সম্বন্ধে ভালোভাবে জানার জন্য আমি গতকাল তার একটা ক্লোজ ফ্রেন্ডকে নক করেছিলাম, তাসদিক এরশাদ, মনে আছে কি? আইসি আইসি। হ্যাঁ অবশ্যই স্যার, মনে আছে। তাসদিক এরশাদ আমার ক্লাসের ক্যাপ্টেন ছিল। আচ্ছা। সে যখন এই সেকশন, আমি তখন ক্লাস টিচার ছিলাম, সে এখন সুইডেনে আছে, স্টকহোমে। হুম হুম হুম। সেও আমাদের এখান থেকে চুয়েট থেকে পাশ করে মাস্টার্স করছে মেকানিক্যাল, সরি, ইয়েতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। এবং তার থেকে আমি কিছু ইনফরমেশন গ্যাদার করেছিলাম। তাসদিক এরশাদ মানে সাইফ আতিক সম্বন্ধে আমাকে যা বলেছে, আমি আসলে শুনে মুগ্ধ হয়ে গেছি। সে মানে তার ব্যাচের বন্ধুদের কাছে সে জ্ঞান ও তাপস আতিক ছিল। রাইট সংক্ষেপে রাইট। তাকে জিটিএ বলা হয়তো। এম আই রাইট সাইফ? রাইট স্যার, রাইট রাইট স্যার। ইউ আর ভেরি রাইট। তার, হ্যাঁ, তোমার ফাহাদ আলম মুন মনে আছে কি ওকে? হ্যাঁ হ্যাঁ স্যার, মনে আছে আমার। মনে আছে, মনে হ্যাঁ, আছে। মানে স্কুল টাইমটা ম্যাক্সিমাম টাইম তোমরা দুইজন একসাথে কাটিয়েছো, তাই না? রাইট রাইট স্যার, রাইট রাইট। আমাদের জন্মদিনও স্যার একই একই সাথে 16 এপ্রিল, দ্যাটস ওয়াই স্যার। একই সাথে, হ্যাঁ, মানে তাসদিকের সাথে ওর সম্বন্ধে মানে সাইফ আতিক সেই মানে যে কথাগুলো ওর সম্বন্ধে আমাকে বলেছে, আমি আসলে সবসময় নজরুল এবং আরিফ নাকি আহ, সময় 1 2 3 চেষ্টা করতো, মানে সবসময় চাইতো ফার্স্ট বেঞ্চে বসতে, না পেলে সেকেন্ড থার্ডে যেত স্কুল লাইফে আর কি। তো আমরা তো সবসময় চেষ্টা করি আমাদের ছাত্রদেরকে যে তোমরা সামনে বসো। আমি অনেক সময় বলি যে সামনের 2 বেঞ্চে যারা বসবে তারা নিশ্চিতভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে। তো সাইফ আতিক কিন্তু আজকে এটা প্রমাণ করলো আর কি। বেশ ভালো লাগলো মানে যখন তাজদের কাছে এই কথাটা শুনেছি। যেমন আমাদের আরিক কিন্তু অলওয়েজ ফার্স্ট, সেও সেই ধারাবাহিকতা সেও অনেক দূর যাবে। নদ্রুনও সেম। তো এই লাইভটা যারা আমাদের বর্তমান ছাত্র যারা দেখছে, অথবা এখনো যারা পড়াশোনা করছে আরেক নদ্রুনদের মতো, তো সবার জন্য আমার একই পরামর্শ থাকবে, তারা যেন সাইফ আতিকের যে অভ্যাসটা ছোটবেলায় ছিল, স্কুল লাইফে ছিল, তখন কি আর সাইফ আতিক জানতো যে সে আমেরিকার মতো একটা জায়গা থেকে পিএইচডি কমপ্লিট করবে? অ্যাকচুয়ালি আতিক, আহ, আমি নিজেও পিএইচডি করছি এখন চুয়েটে, হ্যাঁ, এমফিল আইসি স্যার। কমপ্লিট করেছি। এই বয়সে আমি পিএইচডি করছি। পিএইচডি করা যে কত কঠিন, রিসার্চ করা যে কত কঠিন, বিষয়টা তো আমি বুঝি। তো তুমি রাইট। সেই আমেরিকার মতো একটা আন্তর্জাতিক মানে যে দেশের ডিগ্রি পৃথিবীর সব দেশে ক্লাস 1, সেই দেশের মতো একটা দেশ থেকে তুমি পিএইচডি কমপ্লিট করেছো, তাও ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে কঠিন সাবজেক্ট বলা হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেই সাবজেক্টে তুমি রাইট। কমপ্লিট করেছো। আমার নিজের বোনের ছেলে মানে সে সাবজেক্টে পড়ছে, তো মানে আচ্ছা আচ্ছা। মানে ছেলে মেয়েদের আগ্রহ অনেক বেশি, কিন্তু বলা হয় যে পৃথিবীব্যাপী যে সাবজেক্টটা সবচেয়ে বেশি দামি সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এটা সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট। এই সাবজেক্টে তুমি পিএইচডি করেছো, তোমার জন্য অবশ্যই শুভকামনা। তুমি বোয়িং এ যে অর্জনটা করেছো এটার জন্য তো অবশ্যই শুভকামনা, কিন্তু সবচেয়ে বড় তোমার জীবনের অর্জন যেটা পিএইচডি, এবং তুমি ক্যান পাবলিককে গৌরবান্বিত করেছো যে কয়েকটা বছর এখানে ছিলে। এবং সবচেয়ে বেশি গৌরবান্বিত হয়েছি আমি, যেহেতু পাবলিকের একজন এক্স স্টুডেন্ট, এবং আমি বর্তমানে এখানকার একজন অ্যাসোসিয়েট প্রফেসর, এবং তোমার এই গৌরব কিন্তু আমি ধারণ করছি, এবং আমার জন্য অনেক বেশি প্রাপ্তি আর কি। এবং তোমার জন্য শুভকামনা রইলো, তুমি যতদিন বেঁচে থাকো নিজেরও মঙ্গল করো, এবং পাশাপাশি দেশ এবং আমেরিকার মতো একটা দেশের মঙ্গল তুমি অবশ্যই করে যাবে। Thank you, sir. Thank you for so much nice and kind words. থ্যাংকস হ্যালো স্যার, আমরা আপনাকে সকালবেলা পেয়ে খুবই আনন্দিত। আর আমাদের সাথে আমাদের নেক্সট গেস্ট, আমাদের স্পেশাল স্যার, আমার পার্সোনাল মেন্টর এবং ক্লাস টিচার কেয়ার কে স্যার আমাদের সাথে আছে। স্যার আসসালামু আলাইকুম, কথা বলতে পারেন স্যার। স্যার আনমিউট করতে হবে একটু। স্যার জি।
ঠিক আমরা শুনতে পাচ্ছি না স্যার কি নাইটে ডিস্টার্ব করছে মেবি সামথিং ইস্যু। আমার শুনতে পাচ্ছ না? জি স্যার এখন পাচ্ছি স্যার। ইয়েস স্যার ক্যারি অন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা একজন বিশেষ করে এই প্রোগ্রামটাতে তো আচ্ছা আই থিঙ্ক আমাদের কোনো একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে অ্যান্ড ওকে, শিওর। স্যারদের। ওকে আচ্ছা আমাদের ব্যাক স্টেজ থেকে যদি কেয়ারকে স্যার আবার আসেন আমরা স্যারকে আনবো। আর সাইফাতিক ভাইয়া হাউ ইউ ফিল, কেমন লাগলো? ও ইট ওয়াজ অ্যামেজিং, লাইক স্যার যখন বললো যে জিটিএ কথাটা, এটা এই জন্য ছিল, আমি কালকে গত পরশু দিন রাতে মনে হয় আমার আম্মুর সাথে শেয়ার করতেছিলাম হোয়াই সিসিটিসি ওয়াজ সাচ এ ইউনিক স্কুল, যে আমার মনে আছে আমরা কখনো বইয়ের স্যার স্যার ব্যাক করছে, সো আই থিঙ্ক হি নিডস হ্যাঁ, টু গেট দ্য ওকে। ফলো। আসলে মেবি ওকে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আমাদের এখানে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। হুম হুম হুম। আজকে চিটং এ অনেক বৃষ্টি হচ্ছে। তো আরিক তো মনে হয় চিটং এ আছে, তাই না? আরিক? জি স্যার, আহ, হ্যাঁ আচ্ছা। বৃষ্টি পড়ছে। যাই হোক, আতিকের ব্যাপারে বলতে চাচ্ছিলাম। আসলে আমি তো ভুলেই গেছিলাম তোমাকে। বুঝতে পারছো? আমার কাছে ভুলে যাওয়া স্বাভাবিক নাজরুলের স্যার। নাজরুল আমাকে ইনফর্ম করাতে আমি তখন তো কি বলবো, তখনই মনে হয় আমি তোমার সাথে কানেক্টেড হলাম, তোমাকে হুম মেসেজ হুম করলাম। আমি খুব কনফিউজ ছিলাম তুমি কোন ব্যাচ, 2008 কিনা। হুম তো হুম। পরে দেখলাম যে হ্যাঁ এক্স্যাক্টলি তুমি সেই ব্যাচই। হ্যাঁ তো হ্যাঁ। যাই হোক, সেই ব্যাচ তো আমার সাথে খুব বেশি কানেক্টেড ছিল রাইট রাইট। আমার প্রথম দিকের। আমি যেমন তোমরা সম্ভবত যখন ক্লাস এইটে, না সরি, তুমি স্কুলের জন্য কখন ভর্তি হয়েছিল? ক্লাস এইটে না ক্লাস নাইনে? এইটে ভর্তি হয়েছিলাম স্যার, ক্লাস এইটে ক্লাস ভর্তি হয়েছি, এইটে, ক্লাস এক্স্যাক্টলি। নাইনে আপনাকে ক্লাস টিচার হিসেবে পাই যখন আমি ক্লাস সায়েন্স টিচার, পাই ও আর কি। আমি তোমার ক্লাস টিচারও ছিলাম, এক্স্যাক্টলি। রাইট আর রাইট। এখানে তুমি যাদেরকে দেখতেছো, আসলে আমরা তো আমাদের ছাত্রদেরকে শুধুমাত্র যে পড়াশোনার কথা চিন্তা করি তা না, হুম হুম অনেকগুলো এর সাথে মধ্যে একটা প্রায়োরিটি, এটা সব জায়গায় আছে। সেটা হচ্ছে ক্লাস প্রিফেক্ট। এই তোমার পাশে যারা আছে তারা কিন্তু দুইজনই কিন্তু ক্লাস প্রিফেক্ট, ও আই সি। এবং নাজরুলও ক্লাস প্রিফেক্ট ছিল, আরিকও ক্লাস প্রিফেক্ট ছিল। ওয়াও তো অ্যামেজিং। আলটিমেটলি এগুলো হচ্ছে আসলে ছোট ছোট কোয়ালিটি। আমরা হয়তো প্রথমে মানে ইনিশিয়াল স্টেজে আমরা বুঝি না যে একটা হুম। ছেলের ফিউচার কি হতে পারে। এটা কিন্তু আমরা আসলে প্রথম দিকে বুঝি না, কিন্তু যে ছেলেটা রাইট। একটু এগিয়ে আসে, উইলিংলি যখন ইনভলভ হয়, তখন অটোমেটিক আসলে আমাদের কাজটা কমে যায়। আমরা আসলে রাইট ওকে আর তখন বেশি ডেভেলপ করার জন্য আমি খুব হ্যামারিং করতে হবে, নট লাইক দিস। সে দেখা যায় স্যারদেরকে অথবা ইনস্টিটিউটের কাছে চলে আসে। এই যে রাইট। আজকে আমি তো খুব, আমার খুব ভালো লাগলো, আমাকে যদিও নাজরুল ইনফর্ম করছে, কিন্তু এই ওদের যে এখন যে প্রকল্পটা নিয়ে ওরা আছে, হুম হুম এটার ইনিশিয়াল স্টেজে যে ছেলেটা, সে হচ্ছে নাহিয়ান। পুরো নামটা আমার হ্যাঁ। ঠিক এই মুহূর্তে মনে নাই। হুম। সাবিদ সাবিদুদ্দিন না, নাহিয়ান। হ্যাঁ সাবিদ তাই না? সাবিদুদ্দিন নাহিয়ান। তো নাহিয়ান কিন্তু বেসিক্যালি নাসিরবাদ স্কুলের ছাত্র। আচ্ছা আচ্ছা। সে ওখান থেকে ট্রান্সফার হয়ে আমাদের কলেজে ভর্তি হয়েছে। ভর্তি আই হয়ে সি। কিন্তু মনে হয় ফার্স্ট ডে অথবা সেকেন্ড ডে হতে পারে, সে আমার ডিপার্টমেন্টে এসে তার একটা বই আমাকে দিছিল। আমি খুঁজে পাচ্ছিলাম না বইটা আসলে কোথায় রাখছি। তো সে আসলে ইনিশিয়ালি ওই ছেলেটা নিজে নিজেই করছে সবকিছু। আমরা তো আসলে, আমরা তোমাদের এত অ্যাচিভমেন্টের পিছনে আমাদের যে আসলে কত কন্ট্রিবিউশন আমরা সেটা জানি না। হ্যাঁ, তোমরা নিজেরা নিজেরাই কিন্তু উপরে উঠে আসছো। হয়তো তুমি হুম। ফোকাস করছো, হ্যাঁ না আমার এই জিনিসটা ভালো, আমি এটা করতে চাই, বা তোমার কিউরিওসিটি তোমাকে নিয়ে আসছে। তো আসলে তোমাদের এই কাজগুলো দেখে কি বলবো, আমরা খুব প্রাউড ফিল করি। যেমন আমার রিসেন্টলি একটা ছাত্র অ্যাক্সিডেন্ট হলো। হুম হুম অ্যাক্সিডেন্ট হলো লাস্ট ফ্রাইডেতে। আজকে পর্যন্ত লাস্ট 4 ডেজ কিন্তু আমি ওর জন্য হসপিটালে যাচ্ছি, আসতেছি, হুম। ডক্টরকে কোনো পরামর্শ চাচ্ছি কি কি করা যায় একটা বেটার জিনিস করার জন্য। এই যে একটা রিলেশন, এটা হচ্ছে তোমাদের প্রতি আমাদের মানে এক্সট্রা একটা এফেকশন থাকে। এটা যেন কেন যেন হয়ে যায়, যে আই ডোন্ট নো বাংলাদেশে অন্যান্য কলেজ আছে, টিচার আছে, তাদের সাথে স্টুডেন্ট রিলেশন কেমন আমরা জানি না, বাট হুম আমার সাথে বা আমাদের সাথে তোমরাও ফিল করো এটা, আমি শিওর। হুম হুম। আর তোমাদের সাকসেস গুলো দেখে আমরা তো গল্প করি। আমরা এই যে কিছুক্ষণ আগে শিপন স্যার একটা কথা বললেন না, যে হুম। ভালো ছেলেগুলো দেখা যায় ফার্স্ট বেঞ্চেই বসে। এবং অবাক হবা, আমি কিন্তু 15 মিনিটের একটা ক্লাস নিয়ে আসছি অলরেডি। এটাকে আচ্ছা আমরা আচ্ছা। ফর্ম মিটিং বলি।
আচ্ছা এটা আচ্ছা হয়তো সাইফ আতিক হয়তো পাওনি, কিন্তু নাদরুন পাইছে আচ্ছা বা আচ্ছা আরিকও পাইছে, যে আমরা ফার্স্ট 15 মিনিট ক্লাস টিচার হিসেবে ক্লাসে যাই। আচ্ছা এই আচ্ছা ফর্ম মিটিং এ একই কথা বলে আসছি যে সামনের বেঞ্চটাতে কেন বসো নাই। তখন কিন্তু আমি একটা হিস্ট্রি বলে আসছি। হিস্ট্রিটা আমি অবশ্য তোমাদের হিস্ট্রি বলি নাই, আমার নিজের বন্ধুর হিস্ট্রি বলছি। হুম 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 আমি যখন মহসিন কলেজে ছিলাম তখন আমার এক বন্ধু এরকম উখিয়া থেকে আসছে। এসে দেখা গেছে যে আমরা অনেক ছাত্র, 150 স্টুডেন্ট একটা সেকশনে। হুম তা হুম আমরা জেনারেলি আমাদের তো বন্ধু বান্ধব আছে। আমি যেহেতু গভর্নমেন্ট হাই স্কুলে ছিলাম, আমার কাছাকাছি অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু ওর রাইট তো কোনো বন্ধু নেই। ও বসে থাকতো ফার্স্ট বেঞ্চ, এন্ড দেখা গেছে এর পরের বেঞ্চটাও খালি, সেকেন্ড বেঞ্চটা খালি, থার্ড বেঞ্চ থেকে সবাই বসতেছে, কিন্তু সে সবসময় ওখানেই বসেই থাকে। যাই আচ্ছা হোক, টাইম বিং তো তার যে ইফেকশনটা দেখলাম, সে পরে কুমিল্লা মেডিকেলে চান্স পেলো, হুম 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 এখন চিটং শহরের অনেক বড় একজন অর্থোপেডিক্স ডক্টর। আই তাহলে সি এই যে সাকসেসের আসলে সোর্সটা যে কোথায় আমরা কিন্তু জানি না। তুমি যখন সাকসেস হয়ে যাও তখন আমি দেখি, ও আচ্ছা, এই ছেলেটার অ্যাক্টিভিটি এমন ছিল। যেমন তোমার ব্যাচে কিন্তু আমেরিকাতে আরেকটা ছেলে আছে আমাদের, ইংলিশ ভার্সনে রাফি নামে একটা ছেলে। আচ্ছা স্যার পরিচয় পরিচয় আছে কিনা? ও মনে হয় মার্সিডিজ বেঞ্জ অথবা কোন একটা কোম্পানিতে সে চিফ রাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। ও আই আর সি সে ভেরি আমাকে নাইস একদিন, সে আমেরিকা থেকে এসে মানে মনে হয় পরদিনই আমাদের কলেজে আসছিল। এসে আমাকে বলছে, স্যার জানেন আমি কিন্তু এখন গাড়ি বানাই। ও এই ওয়াও যে কথাটা, তো এই কথাটা শুনে আসলে, যেমন তোমারটা শুনে তো আমি আরো অবাক হয়েছি। তুমি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হয়েছো, যাই হোক, মাঝখানে অনেক ডিটেলস ছিলাম তোমার সাথে, কিন্তু পরে তো আমি দেখি যে তুমি তো আমেরিকাকে সার্ভ করতেছো। মানে আমরা খুব মিস করি। যেমন আমাদের তোমরাও ছিলা, তোমাদের একটা ডেইলি ইয়ারলি একটা ম্যাগাজিন ছিল, মনে আছে? গিরিপ্রভা গিরিপ্রভা। স্যার আই রিমেম্বার তো স্যার গিরিপ্রভাতে আমরা কিন্তু ইদানিং লাস্ট বর্তমান প্রিন্সিপাল যিনি আছেন, উনি একটা অ্যালামনাই এর জন্য একটা পেজ কিন্তু উনি রাখছেন। হুম তো আমি লাস্ট টাইম কাকে আনছিলাম তুমি চিনো, হয়তো নাদরুন চিনে না বা আরিকও চিনে না, সেটা হচ্ছে ইকরামুল হক ইহিদ। আই নো স্যার তো ইহিদ এখন গ্লাসগোতে আছে। সে হচ্ছে তোমার প্রিন্সিপাল সায়েন্টিস্ট হিসেবে আছে, ওখানকার প্রধান সায়েন্টিস্ট। তো তার একটা লেখা কিন্তু আমি এখানে নিয়ে আসছিলাম। ওই যে স্যার অ্যালামনাইকে চাচ্ছিল। তোমার রাইট আবার জুনিয়র একজন আছে, 12-14 ব্যাচ, সে হচ্ছে মেহেক সাদিক। হুম হুম সেও পিএইচডি কমপ্লিট করে ফেলছে, আমেরিকাতেই আছে। আমেরিকাতে অনেকজন। আমাকে হুম তো স্যাররা বলে, স্যার আপনি শুধু আসবেন। ওকে ছাত্ররা বলে যে আমাকে, যে স্যার আপনি শুধু আসবেন। আমি বললাম যে এখানে আছে সবাই, আমরা খুব প্রাউড ফিল করি। যাই হোক, আজকে তো খুব ভালো একটা সময় যাচ্ছে তোমাদেরকে সাথে পেয়ে। তা আসবা, বাংলাদেশে আসলে কলেজে আসবা, কলেজে আসলে আমরা তোমাদের জন্য সেশন রাখবো, ছাত্রদের জন্য কিছু বলবা, আমাদের জন্য কিছু বলবা, মোরওভার দেশের জন্য কিছু করবা। ওকে নাদরুন, তোমাদেরকে সাথে পেয়ে তো ভালো লাগলো। ইনশাল্লাহ সামনে আরো বড় প্রোগ্রাম গুলোতে আমরা পাবো তোমাদেরকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার দুজনকে সকালবেলা। আর আমি যদি স্পেশালি বলি, কেআরকে স্যারের ক্লাস ছিল, উনি ক্লাসটা ও রিশিডিউল করে আমাদের মিটিং এ জয়েন দিছে। তো স্যারকে অনেক থ্যাঙ্কস। আর শিপন স্যার তো আমার যে ম্যাথ ক্লাব, ওইটার উনিই সব। তো স্যারের সাথে আমার অনেক কাজ করা হয়েছে। থ্যাংক ইউ। ম্যাথ যে পাইটি আমরা থ্যাংক আয়োজন করছি, অলিম্পিয়াড আয়োজন করছি। তো দুজনের সাথে আমার অনেক স্পেশাল মেমোরিজ। দুজনকে অনেক থ্যাঙ্কস। আর সাইফ আতিক ভাইয়া যদি স্যারদের সাথে লাস্ট কিছু বলতে চান। শিপন স্যার এবং কেআরকে স্যার দুজনেই কিন্তু আমার ডিরেক্ট টিচার ছিলেন। কেআরকে স্যারকে আমি পুরো স্কুলের সময়টাই পাই। মোটামুটি অ্যালজেব্রার পুরো কোর্সই কিন্তু স্যারের করানো। আর শিপন স্যার হচ্ছে আমি প্রথম আমার ইন্টারমিডিয়েট ওঠার পরে আমি 3 মাস, স্যারের মনে আছে কিনা জানি না, আমি 2 মাস আগেই কিন্তু এসএসসির সময় আপনার কাছে ম্যাথ পড়া শুরু করি ইন্টারমিডিয়েটের জন্য। তো যে কারণে আমার যে ফার্স্ট সেমিস্টারে ম্যাথ ছিল ওটা আমার অর্ধেক কিন্তু কমপ্লিট হয়ে গেছিল খালি শহরে স্যার পড়ে। তো স্যার ছিলেন যে হ্যাঁ ব্যাচের হ্যাঁ, আমি ক্লাস টিচার। এখন স্মরণ করতে পারছি। ঠিক আছে। স্যার যে ব্যাচের ক্লাস টিচার ছিলেন তার অন্য আরেকটা ব্যাচের ক্লাস টিচার ছিলেন দিদার স্যার। তো দিদার স্যারের ক্লাসে ছিলাম আমি প্রিফেক্ট, আমার মনে আছে। স্যারের ক্লাসে যে ছিল আমার ছেলেটার নামটা মনে আসতেছে না, আমি দিদার স্যারের ক্লাসে ক্লাস প্রিফেক্ট ছিলাম। তো আমার মনে আছে ফার্স্ট, হ্যাঁ স্যার। তো ফার্স্ট সেমিস্টারে যখন আমি শুরু করি কলেজে, আমার কিন্তু অর্ধেক বই শেষ হয়ে গেছে ম্যাথের, কারণ আমি 2 মাস সময় কাজে লাগাইছিলাম। ওই আমি একাই ছিলাম, একটা ইন্টারমিডিয়েটের ছাত্র, স্যার আসতো পড়াইতো, আমার হয়ে গেছে। আর কেয়ারকে স্যারের কথা বলো, আমি 8, 9, 10 পুরোটাই অ্যালজেব্রা স্যারকে পাইছি। তবে স্যার কলেজে আসার আগে আমি চলে আসছি ওখান থেকে আর কি।
সেজন্য স্যারকে কলেজে পাইনি, কিন্তু স্কুলে লম্বা সময় অ্যালজেব্রার জন্য পুরো কেয়ারকি স্যারই ছিল মনে হয়, সম্ভবত আমাদের পুরোটাই সময় কেয়ারকি স্যারই ছিল। তো আমি দুজনেরই ডিরেক্ট ছাত্র স্যার। আই এম গ্রেটফুল ফর অল দ্য কন্ট্রিবিউশন দ্যাট ইউ হ্যাভ ইন মাই লাইফ। উইশ মি লাক। আই উইশ ইউ অল দ্য বেস্ট স্যার। ওকে, থ্যাংক থ্যাংক ইউ, ইউ ভালো ভাইয়া, থেকো। থ্যাংক ইউ ভাইয়া। তোমাদের To you. অনেকগুলো সাকসেসের জন্য ওয়েট করবো তোমাকে ইনশাআল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ। তুমি পিএইচডি কমপ্লিট করেছো, কিন্তু রিসার্চের প্রথম ধাপ। আমরা রাইট। আমি আশা করব যে তুমি আরো অনেক বেশি রিসার্চ করবে। আর কেয়ার টেসার যেটা বললো, তুমি আমাদের জিডি প্রবার জন্য একটা লেখা পাঠাবো ইমিডিয়েটলি। ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ আসলে আমরা আমি আমরা আমরা প্যাট্রোনাইজ করি আমাদের অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদেরকে। কারণ হলো আমাদের আসলে এখন সারা বিশ্বে যদি চিন্তা করি, আমাদের প্রচুর অ্যাসিস্ট্যান্ট আছে যারা অনেক সাকসেস পেয়েছে, ঠিক আছে? তো যেমন যখন ইসলামের ম্যাগাজিনের ইয়েটা দিল, তখন আমাকে কিছু, আমি আবার ম্যাগাজিনের এডিটর আমি, হ্যাঁ। তো আমাকে কিছু ছাত্র ফোন করেছে, যেমন আমাদের দেশেরই একজন, আমাদের যে এক্স স্টুডেন্ট আমি সেটা জানতাম না। সে বললো, স্যার আমি এই জায়গার ইউনো, আমি তো সাকসেসফুল জায়গায় আছি, আমাকে তো ম্যাগাজিনে কোনো কিছু দিচ্ছেন না স্যার। আসলে মানে এই জিনিসটা আমাকে খুব মানে এত ভালো লেগেছে যে আসলে এই যে ম্যাগাজিনে একটা আগ্রহ আছে। আমরা প্রিন্সিপাল স্যারকে বলেছিলাম, স্যার সুযোগ করে দিয়েছে, স্যার বলেছে যে এই ম্যাগাজিনে বিগত দিনে আমাদের যত সব লিডারদের নামটা আপনি দেওয়ার চেষ্টা করেন, আমরা আস্তে আস্তে প্যাট্রোনাইজ করি আমাদের এক্স স্টুডেন্টদের। আসলে যে কোনো ম্যাগাজিনের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে ওখানে আমরা ক্লাসিফাইড এক্স স্টুডেন্ট, ঠিক না? মানে ছোটবেলা দেখে বোঝা যায় না যে এই ছেলেটা বড় হয়ে এত বড় হয়ে যাবে। আমাদের কলেজে ছাত্রী যখন কলেজে পড়েছিল, আমরা বুঝতে পেরেছি মেয়েটা এত ভালো করবে। পরবর্তীতে দেখেছি সে জার্মানিতে সাইডেই ওই যে কার্বনবিহীন মানে এরোপ্লেনের উপরে কাজ করে, সেও পিএইচডি করেছে জার্মানিতে। ওকে। আমাদের থেকে 8-10 বছর আগে সাকসেসটা আমাদের যে নেচার পত্রিকা আছে, সায়েন্স পত্রিকা, ওই নেচার পত্রিকাতে আমরা কিন্তু আমার স্টোরি হয়েছিল ওকে নিয়ে। তো এটাও আমাদের অনেক বড়। তারপরে মানে আমাদের ছাত্ররা এমআইটি তে ভালো করছে। আরো ভালো লাগছে যে তুমি চিটং এ অনেকদিন ছিলে, চিটং এর গন্ধ তোমার গায়ে আছে। চিটং নোবেল লরিয়েট ডক্টর ইউনুস প্রথম নোবেল আসছে চিটং এর হাত দিয়ে, এবং বাংলাদেশ গোল্ড মেডেলটা পেয়েছে প্রথম হাত দিয়ে। এবং অনেক কিছুই প্রথম করেছে চট্টগ্রামে, এই যে আমাদেরই ছাত্র, চট্টগ্রামের সন্তান, এবং সেও প্রথম নর্থ পোলে যাওয়া বাংলাদেশে একমাত্র সায়েন্টিস্ট। এই যে অনেকগুলো চট্টগ্রামের মাঝখান দিয়ে হচ্ছে, খুব ভালো লাগছে, প্রত্যেকটার সাথে কানেক্টেড। এবং ক্যান্টনমেন্ট সারা বাংলাদেশের জন্য যে অনেক ভালো একটা কাজ করছে, এটা তার একটা এক্সাম্পল আর কি। রাইট। সাহেব শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। তো আসলে অনেক বেশি সাকসেস করি, পিএইচডি করেছো তুমি, কালকে আরো দুই একটা ছেলে মেয়ের সাথে কথা বলেছি, ওরা পিএইচডি করে দিকে চলে গিয়েছে। তো যে তোমরা করো একটা সময়, অবশ্য তোমাকে মনে হয় এত টাকা দরকার ছিল না আমার। আসলে মানুষ যে থাকে কিন্তু তার নিউটন কি মরে গেছে? আসলে মরেনি। আমরা এখন নিউটনের রিসার্চ করি, যে ধনী এখন রিসার্চ করি না, ঠিক না? রাইট। তো ধন ওয়েলথ দরকার আছে, কিন্তু সবচেয়ে বেশি দরকার আছে তোমার রিসার্চটা, যেটা নিয়ে পরবর্তী প্রজন্ম করবে। এমন একটা
রিসার্চকে প্যাট্রোনাইজ করা, পাশাপাশি রিসার্চ প্রচুর সময় দিবে এটা আমি আশা করি আর কি। ইনশাআল্লাহ স্যার। থ্যাংকস অ্যালট স্যার, দুইজন স্যারকে অনেক থ্যাঙ্কস। আমরা স্যারদেরকে পেয়ে খুবই খুশি, আলহামদুলিল্লাহ। Right. স্যাররা আসছেন, সময় দিচ্ছেন আমাদেরকে। তো স্যারদেরকে আর আটকাবো না, প্রায় আমাদের প্রোগ্রামে আধা ঘন্টা আমরা স্যারদেরকে আটকে রাখছি, তার জন্য স্যারদেরকে সরি। আর আর স্যারদেরকে অনেক থ্যাংকস স্যার, থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ আস। It was a ইনশাআল্লাহ great সামনে surprise অন্য for কোনো me. লাইভ। It was a great surprise থ্যাংক for me. ইউ Thank you, ভাইয়া, guys. Yeah. থ্যাংক Assalamu ইউ, alaikum, sir. থ্যাংক ইউ স্যার। আমরা স্যারদেরকে ব্যাগেজ থেকে নিতে পারি বা Mm. ওকে। সো আমাদের প্রোগ্রামের অনেক বড় লম্বা সময় স্যারদের কথা শুনলাম। স্যারদের কথা শুনলে অ্যাকচুয়ালি আমার গায়ে লোমে ধরে যাচ্ছিল, কারণ আমি আমার ইউনিভার্সিটি লাইফের সেকেন্ড ডেতে আজকে, কালকে ফার্স্ট ডে আমার ওরিয়েন্টেশন ছিল, আমি ফার্স্ট ডে পড়ছি বর্তমানে। আমার সেকেন্ড ডে আজকে, আমি ইউনিভার্সিটি যাইনি, আমি লাইভে। তো স্যারদের কথা শুনে আমার নিজেরই লোম ধরে যাচ্ছিল। সো থ্যাংকস আলাপ স্যার। আর আমরা আর দেরি না করে সাইফ আদিক ভাইয়াকে আজকে যে প্রেজেন্টেশন অন্য ওয়েবিনারে চলে যেতে পারি আমরা ইনশাআল্লাহ। ঠিক আচ্ছা, আছে। তো এটা কিভাবে হবে? আমি কি শেয়ার করবো নাকি তোমরা শেয়ার করবা? আমি তো তোমাদেরকে পিডিএফ পাঠানো হয়েছে আর কি। জি জি। I don't আচ্ছা I don't know how to share in this platform. I have no idea. ভাই আমি শেয়ার করছি। ওকে ওকে। Okay, I হ্যাঁ see, হ্যাঁ, I see. আরেক That, ক্যান that's ক্যান। great. That's great. Okay, please go ahead. Are you sharing the screen? ইয়েস ভাই, জাস্ট আ মিনিট, ডিবিটা। Sure. হ্যাঁ, আরেক স্ক্রিনশটটা দিল। Okay, it's coming. ভাইয়া আমি করছি, আমি ব্যাক স্টেজে এনেছি এটা, স্টেজে আনা বাকি। Yeah, I can see that. Yeah, it's visible from my end now. অল ওকে, But ওই আমরা yeah, দেখতে পাচ্ছি। by the way, I want to clarify one thing with you guys. মানে তোমরা যখন স্যার কথা বলতেছিল, হয়তো বা বাংলাদেশে বৃষ্টি বা চট্টগ্রামে বৃষ্টি, সেজন্য এরকম ইন্টারনেট কানেকশন ভালো ছিল না। হাউ অ্যাবাউট মি? আমার কথা কি ক্লিয়ার শুনতে পারছো তোমরা যারা শুনতেছো? অল গুড, একদম পারফেক্ট। Okay. So I want to make sure that you can hear me loud and clear. Okay. So আমার যে প্রেজেন্টেশনটা আমি এখন দেখাবো, আমি শুরু করলাম আরিখা। ওকে। সো যে প্রেজেন্টেশনটা আমি দেখাবো, এটা মেইনলি হচ্ছে আমার বানানো হচ্ছে সব ইউনিভার্সিটি গুলার জন্য, ইনক্লুডিং আমার যদি কোনো আমেরিকান ইউনিভার্সিটিও যদি আমাকে ইনভাইট করে, সো আমি এই প্রেজেন্টেশনটাই নিয়ে যাই একটু এদিক সেদিক করে আর কি, প্রয়োজন অনুযায়ী। তো এটা লেখা ইংরেজিতে, এটার কিন্তু আমি বাংলাতেই বলবো, যেহেতু আমাদের মোস্ট অফ দ্য অডিয়েন্স হচ্ছে বাংলাদেশ থেকে এখন। তো এখানে আমি আমার জার্নিটা শেয়ার করব, যে কিভাবে আমি আমার যে জার্নিটা ছিল এয়ারবাস এবং বোয়িং এ। এর আগেও আমার কিছু অভিজ্ঞতা আছে, পুরোটা কভার করতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। তো চুম্বকাংশ আমি এখানে কভার করব, আর বাকি অংশ যদি কেউ কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে আমার কাছ থেকে জানতে চায়, I'll be more than happy to share. So why not we go to the next slide? পরবর্তী স্লাইড যেটা, সেটাতে ওকে। সো বাই দিস টাইম ইউ অলরেডি নো আমার নাম জানো, আমার নাম হচ্ছে সংক্ষেপে আতিক। আর যেখানে আমি কাজ করি সেখানে কেউ আতিক ডাকে, আতিক ডাকতে একটু কষ্ট হয়, কেউ আঠিক ডাকে, আবার কেউ ডক্টর আঠিক ডাকে। সো যে যার মতো করে ডাকে আর কি, এটা নিয়ে মাইন্ড করার কিছু নাই, যেহেতু এটা ওদের নিজেদের নাম না, ওদের দেশের। সো এভাবে ডাকে আর কি আমাকে। আর আমার বর্তমানে যে বোয়িং এর ডেজিগনেশন, সেটা হচ্ছে আমি এয়ারপ্লেন কনফিগারেশন ডিজাইন ইঞ্জিনিয়ার, বা অন্য নামে এটাকে বলা হয় এয়ারপ্লেন ডিজাইন ইঞ্জিনিয়ার। তো একটা এয়ারপ্লেনের যে ফান্ডামেন্টাল কনসেপ্ট, বা যে কোনো একটা এয়ারপ্লেনের যে কনসেপ্ট বা মূল যে ভিত্তিপ্রস্তর যেটা, আর্কিটেকচার যেটা, সেটা হচ্ছে আমি এবং আমাদের টিম আমরা তৈরি করি। যে কারণে তোমরা যদি কোনো একটা এয়ারপ্লেনের ফাদার লিখে সার্চ দাও, লেটস সে বোয়িং 747 এর যে আর্কিটেক্ট বা ফাদার জো শাটারের নাম আসে। হি ওয়াজ অলসো এ মেম্বার অফ আওয়ার টিম। আমি যে টিমে কাজ করি সেই টিমেরই মেম্বার ছিলেন উনি। তো এটা হচ্ছে আমাদের টিমের ইউনিক সাইড এন্টায়ার বোয়িং এর মধ্যে, যে আমরা হচ্ছে এয়ারপ্লেনের কনসেপ্ট জেনারেট করি আমাদের হাত দিয়ে, এবং আমাদের মাথা থেকে কোনো এয়ারপ্লেনের প্রথম কনসেপ্ট আসে, সেটা হোক বোয়িং 787, হোক 777, 737, সবকিছুই আমাদের টিম বা আমরা যে টিমে কাজ করি সেখান থেকেই সূচনা হয়। এই
তো আমি হচ্ছে বোয়িং এর 65টা দেশে ওদের ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস আছে, অফিস আছে। অফকোর্স আমেরিকা হচ্ছে তার মধ্যে নাম্বার ওয়ান কান্ট্রি, কারণ বোয়িং হচ্ছে একটা আমেরিকা বেসড কোম্পানি। আর আমেরিকার মধ্যেও অনেকগুলো 50টা স্টেটের অনেকগুলো স্টেটেই বোয়িং এর কার্যক্রম আছে। আমি হচ্ছে তো এক একজন ইঞ্জিনিয়ার এক একটা বেজে কাজ করে এক একটা স্টেটে। আমি হচ্ছে বোয়িং এর ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস বেসড ইঞ্জিনিয়ার, বাট বর্তমানে তুমি আমাকে দেখতেছো ম্যারিয়ট হোটেল সিয়াটলে, কারণ আমি এখানে একটা বিজনেস ট্রিপে আসছি বোয়িং এরই একটা প্রজেক্টের প্রজেক্ট লিড হিসাবে। আমাদের 777X এয়ারপ্লেনের যে সার্টিফিকেশন অ্যাক্টিভিটিস চলতেছে, সেখানে আমি একটা প্রজেক্টের প্রজেক্ট লিড। সো অ্যাজ এ প্রজেক্ট লিড আমি এখানে আসছি 1 মাসের জন্য একটা বিজনেস ট্রিপে। আমি হচ্ছে মেইনলি বোয়িং এর লস অ্যাঞ্জেলেস লং বিচ বেসড ইঞ্জিনিয়ার। আর আর একটু যদি বলে রাখি, যেমন আমার স্কিল কোড হচ্ছে মাল্টি স্কিল ইঞ্জিনিয়ারিং লিডারশিপ। তার মানে এই স্কিল কোডটা খুব স্পেশাল বোয়িং এ, কারণ বোয়িং এ যারা ফিউচার লিডারশিপে যারা যায়, বেশিরভাগ ক্ষেত্রে এই স্কিল কোড থেকে আসে আর কি। তো এই হলো বলা যায় এখানে। তারপর হচ্ছে আমি একটা মাল্টিডিসিপ্লিনারি টিমের সাথে কাজ করি, যেমন আমার টিমে এরোডাইনামিক্স ইঞ্জিনিয়ার আছে, প্রপালশন ইঞ্জিনিয়ার আছে, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, সিস্টেমস ইঞ্জিনিয়ার আছে। আমি হলো সবাইকে অ্যাকুমুলেট করি, কারণ বিকজ আমি এয়ারপ্লেন ডিজাইন ইঞ্জিনিয়ার। আমার কাজ হলো সবার কনসেপ্ট গুলোকে একত্রে নিয়ে একটা এয়ারপ্লেন ডেভেলপ করা। হুম। তো এই তো গেল বোয়িং সম্পর্কে আমার বলা মোটামুটি। সো বাংলাদেশে কিভাবে শুরু আর কি সবকিছু, সেদিকে একটু যাই। পরের স্লাইডটাতে যাও তুমি। তো এটা হলো বাংলাদেশ চ্যাপ্টার আমার। বাংলাদেশে আমার যে চিটাগং ক্যান্ট পাবলিক স্কুলে আমার যেসব ছবিগুলো আছে ওগুলো আমার বাসায় আছে, বাট সত্যি কথা বলতে আমার কাছে গুগল ড্রাইভে নাই। আই এম সো সরি, আমি শেয়ার করতে পারি নাই। যে ছবিটা আমার কাছে একমাত্র ছবি আছে, যেটা সাদা শার্ট পরা ট্রাই পরা মাঝখানে যে ছবিটা, এটা সম্ভবত আমি ক্লাস 1-এ বা 2-তে থাকতে ছবিটা তোলা। আর এখানে হচ্ছে আমার এসএসসি, আমি এখানে লেখা আছে চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, যেটা আগে স্কুল ছিল পরে নাম চেঞ্জ করে কলেজ হয়। আমার মনে হয় এখনো একই নামেই আছে, চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। ওখান থেকে 2008 সালে আমার এসএসসি। তারপর এইচএসসি তে আমি ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারটা ওখানে চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ছিলাম। এরপরে আমার আব্বুর পোস্টিং এর কারণে আমি ঢাকায় চলে আসি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। তো বলা যায় আমার ফার্স্ট ইয়ার ছিল চিটাগং এ, সেকেন্ড ইয়ার ঢাকা, ওখান থেকে এইচএসসি দিই 2010 সালে। তারপর হচ্ছে ইউনিভার্সিটি হিসাবে অ্যাডমিশন নিই হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি তে। তবে এছাড়াও আমি আরো আরো অন্য ইউনিভার্সিটিতে চান্স পাই। এখানে যাওয়ার অন্যতম কারণ ছিল হচ্ছে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি ছিলাম বাংলাদেশে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 4 নম্বর ব্যাচ, তার মানে একবারে শুরুর দিকের ব্যাচ। ওই সময় এক্সপেরিমেন্টাল ফেজ বলা যায়। আহ, তখন একটাই মাত্র ইউনিভার্সিটি ছিল, অ্যাপ্রুভড ইউনিভার্সিটি, যেখানে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হতো। ওই সময় একটা ক্রেজ ছিল, ওই ক্রেজটা আমাকেও ছুঁয়ে যায়। যার ফল হিসাবে আসলে আমি ওটা ছাড়া আর কোনো কিছু চিন্তাই করি নাই। ওখানে ভর্তি হয়, অ্যাডমিশন টেস্টে আমার রেজাল্ট ভালোই ছিল, আমার ফার্স্ট চয়েসে ছিল এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমি ওখানে ভর্তি হই এবং 4 বছর খুব সুন্দর সময় কাটে আমার সেখানে, অনেক ভালো ফ্যাকাল্টি লাইকওয়াইজ। আমি খুবই ভাগ্যবান যে আমি অনেক ভালো ভালো টিচার পেয়েছিলাম আমার স্কুলে, চিটাগং ক্যান্ট পাবলিক স্কুলে। একই রকম ভাবে কলেজে, তারপর ইউনিভার্সিটিতে, সো আই গট সাম অফ দ্য গ্রেট মেন্টরস দ্যাট আই কুড হ্যাভ। তো এমআইএসটি থেকে 2015 সালের ডিসেম্বর মাসে আমি হচ্ছে ডিগ্রি কমপ্লিট করি, ব্যাচেলর অফ সায়েন্স ইন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর আমার ওখানে ছিল এরোস্পেস মেজর। এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা দুইটা ভাগে পড়ানো হয়, একটা হচ্ছে এরোস্পেস, আর একটা হচ্ছে এভিয়নিক্স। তো এরোস্পেস হলো মেইনলি একটা এয়ারপ্লেন বা স্পেস ক্রাফট, এগুলার মেকানিক্যাল সাইডটা নিয়ে আলোচনা করে। আর এভিয়নিক্স হচ্ছে ইলেকট্রিক্যাল সাইডটা নিয়ে কাজ হয় আর কি। আমার সিজিপিএ বেশ সাদামাটা 3.57 আউট অফ 4, এটা খুব বেশি সিজিপিএ না, বাট আই হ্যাড সামথিং ইউনিক। যেটা হচ্ছে যে আমি কখনো ইউনিভার্সিটিতে আসার পরে পরীক্ষায় ভালো সিজিপিএ তুলবো, এটা আমার কখনো মূল লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল যে আমি এত চমৎকার একটা সাবজেক্টে পড়ার সুযোগ পেয়েছি, যেখানে বাংলাদেশে মাত্র 60টা ছেলে মেয়ে পড়ার সুযোগ পায় ওই সময়। তো আমি চেষ্টা করেছিলাম যতটা সম্ভব আমার পক্ষে, কনসিডারিং অল দ্য লিমিটেশনস আই হ্যাভ, আমি এই কনসেপ্ট গুলো খুব ভালোভাবে বুঝবো। যে কারণে আমার সিজিপি এর মধ্যে ওই রিফ্লেকশন না থাকলেও আই হ্যাড এ ভেরি সলিড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট এয়ারপ্লেন। আমি খুব ভালো জিনিসগুলো বুঝতাম, হয়তো কারোর সাথে শেয়ার করবো, বাট আমি নিজে নিজে বোঝার চেষ্টা করতাম, বই অনেক ডিটেলস পড়তাম। এবং আমার বিশ্বাস হয় যে আল্লাহর অশেষ রহমত, হয়তো দ্যাটস ওয়াই আই এম হিয়ার টুডে। সো আমার সিজিপিএ ছিল যেটা একেবারে না থাকলে না, তো আমি চেষ্টা করছি সিজিপিটা মিনিমাম রাখার জন্য। বাট আমার সবচেয়ে বেশি ফোকাস ছিল যে কনসেপ্ট গুলো যাতে আমি বুঝি। প্রত্যেকটা কনসেপ্ট যেন আমি যতটুকু পারি আমার সাধ্যমতো যেন আমার কাছে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর
সাধারণত পরীক্ষার আগে যেটা হতো যে বাংলাদেশে পরীক্ষাগুলো 3 ঘন্টা, আর পরীক্ষার আগে অনেক প্রিপারেশন নিতে হয়, 15 দিনের একটা প্রিপারেটরি লিভ দেওয়া হতো আমাদেরকে ইঞ্জিনিয়ারিং এ। তো কেন জানি না আমার সময় আমি কোনো সময় 15 দিনের প্রিপারেটরি যে লিভটা ওটা আমি ভালোভাবে ইউটিলাইজ করতে পারি নাই। ওই 15 দিনে আমার সবসময় মনে হতো আমি যে যা বোঝা দরকার তা তো বুঝে গেছি, কিন্তু শুধু একটা জিনিস বুঝলে হয় না, কনসেপ্টে ওটাকে ভালোভাবে আয়ত্ত করে পরীক্ষার খাতায় সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয়, তাহলে তুমি একটা ভালো সিজিপিএ বা গ্রেড তুলতে পারবা। আমার মনে হচ্ছে আমি কনসেপ্ট বোঝার জন্য যে পরিমাণ পরিশ্রমটা করতাম, ওই 15 দিনের যে প্রিপারেটরি লিভ বা পিএল ওই সময়টা আমি ওভাবে ইউজ করতাম না। ওই সময়টা আমার কাছে মনে হতো যা বোঝা দরকার তত বুঝে গেছি, কিন্তু ওইটা যদি আমি ইউটিলাইজ করতে পারতাম, পরীক্ষার জন্য অ্যান্সার গুলাকে রেডি করতে পারতাম ঠিকভাবে, পরীক্ষার খাতায় ভালোভাবে ডেলিভারি করতে পারতাম, আই বিলিভ যে দেয়ার ইজ নো রিজন আমার সিজিপিএ 3.8 এর নিচে আসে। তো এই 3.57 এটার কারণে হচ্ছে আমি কিছুটা আলসামি করতাম পিএল টাইমটাতে। আমার মনে হচ্ছে যা বোঝা দরকার আমি তো বুঝে গেছি, এটা আবার পরীক্ষার খাতায় লেখা এত কিছু। কিন্তু যারা আমার কথা শুনতেছে, সিজিপিএ ভেরি ইম্পর্টেন্ট। সো সবসময় পরীক্ষাতে ভালোভাবে একটা সিজিপিএ তোলার চেষ্টা করা সবার উচিত। আমার ভাগ্য ছিল এই জন্য আমি সাধারণ একটা সিজিপিএ দিয়ে হয়তো বা পার পেয়ে গেছি, বাট ইউ শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। নেক্সট চার্ট। পরবর্তী যে স্লাইডটা ওটাতে আমরা যাই। Can you guys hear me? Yes, we can hear you. ওকে, তো এটা হলো পরবর্তী চার্ট। ওকে, অলরাইট। সো পড়াশোনা তো শেষ করলাম এমআইএসটি থেকে, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়া আমি শেষ করলাম, তারপরে আমি হচ্ছে চাকরিতে জয়েন করি। আই ওয়াজ ভেরি লাকি, আমাদের সময় বাংলাদেশে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে চাকরি পাওয়াটা খুব একটা সহজ কাজ ছিল না। তো বাট আই ওয়াজ ফরচুনেট অ্যালং উইথ টু আদার ফ্রেন্ডস, আমার দুই বন্ধু সহ আমরা 3 জন, আমরা আসলে আমাদের ব্যাচেলর ডিগ্রি শেষ করার আগে চাকরি পেয়ে যাই নভোএয়ারে। তখন শুরুর দিকে থাকা একটা ডোমেস্টিক এয়ারলাইন ছিল, খুবই ভালো একটা এয়ারলাইন্স, খুবই ভালো জায়গায় কাজ করার জন্য। তো সে নভোএয়ারে আমি প্রথমে ট্রেনিং ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি 2016 সালের জানুয়ারিতে। আর 2016 সালের জানুয়ারিতে আমার গ্র্যাজুয়েশন সেরিমনি ছিল। নভোয়ারে যখন আমি চাকরি করি, এখানে কিছু পিকচার দেখা যাচ্ছে, যেমন বাম পাশের যে প্রথম পিকচারটা এটা আমার ইউনিফর্ম ছিল, সাদা শার্ট পরা। তারপরে ওই যে ডান পাশে যে গাড়ির সাথে ছবিটা, ওইটা হলো র্যাম্পে যাওয়ার সময় এরকম আমরা টিয়া কালারের এরকম ভেস্ট পরতে হতো, সো দ্যাট ইউ আর ভিজিবল ইন দ্য টারমার্ক এন্ড দ্য রানওয়ে অর দ্য ওই এয়ারপোর্ট এরিয়াতে ভিসিনিটির মধ্যে। তারপরে বাম পাশে যে নিচের ছবিটা সানগ্লাস পরা, ওটা আমি একটা অফিসিয়াল কাজে ভিয়েতনামে যাই তখন। আমরা একটা এয়ারপ্লেন কিনেছিল এয়ার নিউজিল্যান্ড থেকে, ওটার পেন্টিং এর কাজ হচ্ছে, ওই ভিয়েতনামে তোলা ছবি এটা। আর ডান পাশে যে ছবিটা সেটা হচ্ছে আমি যখন নভোয়ারে ছিলাম। তো তোমরা যেমন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ যায়, যারা ইঞ্জিনিয়ারিং পড়ে থার্ড ইয়ারে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা যেটাকে বলে ইন্টার্নশিপ বলে। তো এমআইএসটি থেকে এরকম ইন্টার্নরা আসতো, যারা নভোয়ারে এসেছিল তাদের সাথে আমার ছবি, সাদা শার্ট পরা, ওই যে সানগ্লাস পরা, ওটা হচ্ছে আমি। আর একজন এয়ারফোর্সের অফিসারও ছিল ইন্টার্নদের টিমে, আর 2 জন সিভিলিয়ান স্টুডেন্ট। তো এরা হচ্ছে ইন্টার্নশিপে এসেছিল যখন আমি নভোয়ারে ছিলাম। আমি তাদের ট্রেনিং কোঅর্ডিনেটর ছিলাম। আর নভোয়ার টাইমে কিছু ইন্টারেস্টিং কাজ করার আমার সুযোগ হয়, যেমন ওখানে একটা প্রজেক্ট তখন নেওয়া হয়, নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, এনডিটি। যারা ইঞ্জিনিয়ারিং পড়বা তারা ভবিষ্যতে এটা জানতে পারবা। তো এই প্রজেক্টটা যখন নেওয়া হয়, আমাকে এটা প্রজেক্ট ইনচার্জ হিসাবে ডেপ্লয় করা হয়। যদি আমি প্রজেক্টটা শেষ করতে পারিনি, কারণ তার আগে আমি ইউএসএ তে স্কলারশিপ পেয়ে যাই এবং চলে আসি। তারপরে নভোয়ারে 2টা ইন্টারনাল ইনভেস্টিগেশনে পার্টিসিপেট করার সুযোগ হয়েছিল। একটা এয়ারপ্লেন ইন্ট্রোডাকশন প্রোগ্রাম, এমএসএন 600, যেটাও যে এয়ারপ্লেনের সাথে ভিয়েতনামের ছবি দেখা যাচ্ছে, ওটার ইন্ট্রোডাকশন প্রোগ্রামে থাকার আমার সুযোগ হয়েছিল। চমৎকার অভিজ্ঞতা নভোয়ারে। বাট নভোয়ারে যখন আমি 2 বছর 8 মাস চাকরি করি, তখনই চাকরির পাশাপাশি আমি হায়ার স্টাডিজ এর জন্য প্রিপারেশন শুরু করি। তার কারণটা হচ্ছে আমি বুঝতে পেরেছিলাম যে নভোয়ার ভালো কোম্পানি, আমি যে কাজটা করতেছি সেটা ভালো, বাট এটা আমার নিজের সেলফ ইভালুয়েশন, আমার কাছে মনে হয় যে আমি আরো বেটার ডিজার্ভ করি, আরো বেশি বেটার ডিজার্ভ করি। আর এখন যদি আমি একটু রিস্ক নিই জীবনে, আর একটু পরিশ্রম করি, তাহলে আমি আরো অনেক ভালো করতে পারবো, এটা আমার ধারণা ছিল। তো নভোয়ারে চাকরি করার সময় আমি জিআরই এক্সাম, যেটা ইউএসএ তে আসার জন্য দিতে হয়, আইএলস এক্সাম, এগুলোর প্রিপারেশন নিই। সত্যি কথা বলতে এমআইএসটি তে 4 বছর পড়াশোনা বা
চিটাগং ক্যান্ট পাবলিক স্কুলে এসএসসি, তারপরে কলেজে এইচএসসি, এগুলোর চাইতেও অনেক বেশি কঠিন ছিল আমার ওই ফেজটা, যে চাকরি করে জিআরই এবং আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া। কারণ সারাদিন অফিসের প্রেশার, তারপর ঢাকার যানজট, এগুলো মাথায় নিয়ে এসে রাত্রেবেলা পড়াশোনা করা। ইট ওয়াজ ভেরি টাফ, বাট এটা খুবই রিওয়ার্ডিং একটা জার্নি ছিল আমার জন্য। 2 বছর 8 মাসের মাথায় আল্লাহর রহমতে আমি স্কলারশিপ পাই। এই বিষয়ে আমরা পরে স্লাইডে দেখাবো, সো আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এটা হলো হায়ার স্টাডিজ প্রিপারেশন, যেটা আমি বললাম যে আমি যখন নভোয়ারে 2 বছর 8 মাস চাকরি করি, একবারে শুরু থেকে আমি এটার প্রিপারেশন নেওয়া শুরু করি, মনে হয় 1-2 মাস পর থেকে। আমার টোটাল প্রিপারেশনের সময় লাগে 1.5 ইয়ার্স। আর এই সময়টার মধ্যে আমি যখন ফুল টাইম চাকরি করি, তখন ছুটি নিয়ে জিআরই পরীক্ষা, আইএলটিএস পরীক্ষা, এগুলো আমি কমপ্লিট করি। তারপরে জিআরই এবং আইএলটিএস দিয়ে ওখানে আমার হাম্বল স্কোর ছিল, অত বেশি ভালো স্কোর না, বাট ইট ওয়াজ এ ফাইটিং স্কোর অ্যালং উইথ মাই সিজিপি, একটা মাঝারি মানের সিজিপিএ, দুইটা মিলে একটা ফাইটিং স্কোর আমার ছিল। তারপরে আমরা পরের চার্টে চলে যাই, পরের স্লাইড। তো এখন আমি যখন প্রিপারেশন নিলাম, যখন জিআরইর স্কোর হাতে আসলো, আইএলটিএস এর স্কোর হাতে আসলো, তারপর আমি অ্যাপ্লাই করা শুরু করি বিভিন্ন দেশে। এর মধ্যে গভর্নমেন্ট স্কলারশিপ ছিল, ইউনিভার্সিটি স্কলারশিপ গুলো ছিল, যেগুলোতে অ্যাপ্লাই করি। গভর্নমেন্ট স্কলারশিপের মধ্যে প্রথম আমি যেটা পাই সেটা হলো চায়না গভর্নমেন্ট স্কলারশিপ, এটা চায়না সরকার দিত। তো তারা আমাকে বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা কিন্তু চায়নাতে টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য টপ ইউনিভার্সিটি, বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমাকে মাস্টার অফ সায়েন্স ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অফার করে, যেটার মধ্যে ছিল ফুল টিউশন ওয়েভার, মান্থলি স্টাইপেন্ড, ভিসা এবং এয়ারফেয়ার, আসা যাওয়ার জন্য সবকিছু ইনক্লুডেড ছিল। তো আমি এটা অ্যাকসেপ্ট করি নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে চায়নার চাইতে আমি আরো বেটার কিছু পেতে পারি। বাট দ্যাটস হাউ মাই জার্নি স্টার্টেড। তো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে, আহ, এরপরে আমি যে স্কলারশিপ পাই সেটা হচ্ছে জার্মানিতে, জার্মানির এফএস মানস্টার ইউনিভার্সিটিতে। ওখানে ম্যাটেরিয়াল সায়েন্সে মাস্টার্স করার জন্য আমাকে অফার করা হয়। টিউশন ফি লাগবে না, কিন্তু আর কোনো কিছু ইনক্লুডেড ছিল না, শুধুমাত্র টিউশন ফিটা ওয়েব, যেটা জার্মানির বেশিরভাগ ইউনিভার্সিটিতে তখন ছিল। এখন আমি জানি না সেটা আছে কিনা। তারপরে বাট আমার তো ইচ্ছা ছিল যে আমেরিকা থেকে পিএইচডি করব, সো আমি আসলে ওটার জন্য অপেক্ষা করতেছিলাম। তো আমি আমেরিকাতে 5টা বা 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, এর মধ্যে 4টাতে আমার অ্যাডমিশন হয়, আর স্কলারশিপ বা ফান্ডিং হয় 2টাতে। 2টার মধ্যে আমি ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটা, যেটা ওইটা চয়েস করি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। আর আরেকটা ইউনিভার্সিটি আমার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ হয়, কিন্তু ওখানে ফান্ডিং এর অ্যামাউন্টটা কম ছিল, ফ্লোরিডা হিসাবে, জায়গা হিসাবে ওখানে যে টাকার পরিমাণটা স্কলারশিপ ওটা খুব কম ছিল। তো আমি নর্থ ডাকোটাটা অ্যাকসেপ্ট করি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করতে চলে যাই 2018 সালের অগাস্ট মাসে, ফল সেমিস্টারে। তো এখানে ছবিতে দেখা যাচ্ছে জার্মানির যে ইউনিভার্সিটি, বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারপরে জার্মানির যেটাতে চান্স পাই এফএইচ মানস্টার, তারপরে এখানে ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটা, আমাদের যে লাইব্রেরি বিল্ডিং সেটার ছবি আমি রাখছি এখানে, কারণ এখানে আমার পিএইচডি যে থিসিসটা, এটাই তার ভবিষ্যতের গন্তব্যস্থল হবে। আমার পিএইচডি থিসিসটা এখানে রাখা হবে, সেজন্য আমি ইন্টেনশনালি আমাদের যে ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটা যে লাইব্রেরি বিল্ডিংটা সেটার ছবি রাখছি। তো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ইয়া, সো এখন হচ্ছে আমার ইউনিভার্সিটিতে আমেরিকাতে যে জার্নিটা সেটা কেমন ছিল। আমি বাংলাদেশ থেকে লেফট করে, বাংলাদেশ থেকে চলে যাই হচ্ছে 10ই আগস্ট 2018, আর নভোয়ারে চাকরি ছাড়ি হচ্ছে 5ই আগস্ট, মানে জাস্ট 5 দিনের সময় পাই। এর মধ্যে যেসব কেনাকাটা আছে, বেডশিট বা কাপড় চোপড়, যা যা লাগে, প্রথমবার আসার সময় তো সব অনেক কিছু নিয়ে আসে, এগুলো সব কেনাকাটা করি 5 দিনে। এবং আগস্টের 5 তারিখে চাকরি ছাড়ি, আর 10 তারিখেই চলে আসি মানে 10 তারিখে ইউএসএ তে চলে আসি। তো ইউএসএ তে আসার পরে হচ্ছে এখানে কিছু পিকচার দেখা যাচ্ছে। প্রথম দিকে যে 3টা কিউট বাচ্চা মেয়ে, তাদের সাথে ছবি, এটা যখন আমি ডিজনি ম্যাজিক কিংডম ঘুরতে যাই, ওরা খুব সুন্দর সেজে গুজে ওখানে আসছিল, তো ওদের সাথে খুব ছবি তুলতে মন চাইছিল, তাই তোলা। আর এখানে দেখা যাচ্ছে একটা স্ট্যাচু অফ লিবার্টি, যেটা আসলে না দেখলে মানুষ বলে যে আমেরিকায় ভিজিট করাটাই সফল না। তো স্ট্যাচু অফ লিবার্টির সাথে আমার ছবি। তারপরে আমার দুজন স্টুডেন্ট যারা আন্ডারগ্রেড স্টুডেন্ট ছিল, আমি তাদের জিটিএ ছিলাম, গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট, ডান পাশের উপরে যে ছবিটা। আর বাম পাশে যে ছবিটা সেটা হচ্ছে আমার ওরিয়েন্টেশন প্রোগ্রাম, যখন আমি পিএইচডি তে এনরোল করি 2018 সালের ফল সেমিস্টারে, আমার ওরিয়েন্টেশন প্রোগ্রামের ছবি এটা। তো এভাবে আমার যাত্রা শুরু হয় ইউএসএ তে 10ই আগস্ট 2018-তে। আমি বাংলাদেশ ছেড়ে আসি, আর 11ই আগস্ট 2018-তে
আমি জন এফ কেনেডি এয়ারপোর্ট নিউ ইয়র্কে পা রাখি। আর আমার পড়াশোনা এরপরে তো মাস্টার্স করলাম ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটা থেকে 2022 সালে। মাস্টার্স করার পরে হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে জব শুরু করি। এরপরে কিভাবে পিএইচডি কন্টিনিউ করলাম সেটা আমি পরে বলবো। তো 2022 সালে আমি মাস্টার্স কমপ্লিট করি, আর 2025 সালে এই বছর মে মাসে আমি পিএইচডি কমপ্লিট করি ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটা থেকে দুটাই। এর মাঝখানে আমি যখন মাস্টার্স এবং পিএইচডি করি, আমি এনার্জি হক সামার ইন্টার্ন নামে একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে আমাদের নর্থ ডাকোটার স্টেট এনার্জি রিসার্চ সেন্টার বা ইআরসি, ওখানে একটা ইন্টার্নশিপ করি। আর কিছু টুকটাক লিডারশিপ অ্যাক্টিভিটিস ছিল, যেমন আমাদের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যেটা ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটা, ওখানে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তারপরে ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটা গ্র্যাজুয়েট স্কুলে আমি গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাডভাইজরি কাউন্সিল মেম্বার ছিলাম, যেখানে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের যে সমস্যাগুলো বা তাদের যে প্রতিবন্ধকতা সেগুলো নিয়ে ডিসকাস করতাম। এগুলো ছিল টুকটাক লিডারশিপ অ্যাক্টিভিটিস যেগুলো মেনশন করা যায়। আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, তো আমার তারপরে পিএইচডি কমপ্লিট করে আমি বলেছি এই বছর 2025 সালের 17ই মেতে পিএইচডি কমপ্লিট করি আমি। তো এখানে যে প্রথম বাম পাশে যে ছবিটা, এটা হলো গ্রাজুয়েশন সেরিমনির আগের দিন। বিকজ ইউ আর বিকামিং এন ইঞ্জিনিয়ার, তো তোমাকে একটা প্রতীকী একটা রিং তোমার লিটল ফিঙ্গারের মধ্যে পরায় দেওয়া হয় ইউনিভার্সিটি থেকে। তো আমার আঙ্গুলের এরকম একটা ইঞ্জিনিয়ারিং রিং পরায় দেওয়া হয়েছিল, আর তার সামনে একটা সিম্বলিক রিং, ওটার ভিতরে হাত দিয়ে তুমি কিছু ওথ নিতে হয়, কি বাংলাতে যেগুলো বলে শপথ করা, যে তুমি ইঞ্জিনিয়ারিং এর সময় যে ভ্যালুয়েবল নলেজ গুলা গেইন করছো এগুলা মানব সভ্যতা বা মানুষের ক্ষতি হয় এমন কিছুতে কখনো ব্যবহার করবা না, যে এক্সেপশনাল নলেজ গুলা তুমি নিছো এগুলো মানুষের কল্যাণে ব্যবহার করবা। এই ধরনের কিছু শপথ বাক্য নেওয়া হয়, অবশ্যই সেগুলো ইংরেজিতে। তো এটা হলো সেই সেরিমনির প্রোগ্রামের ছবি এবছরের। মাঝখানের ছবিটা হলো ইউএস এর ফ্ল্যাগের সাথে, যেটা তুমি আফটার যখন আমাকে ডিগ্রিটা দেয়া হলো তখন সার্টিফিকেট সহ ছবি। আর পিএইচডি গ্রাজুয়েশনের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো কি, মাস্টার্স এবং বিএ ব্যাচেলর ডিগ্রির তুলনায়, যেখানে ডক্টরাল হুডি বলে একটা জিনিস আছে। তো আমার গলার মধ্যে যে নীল রঙের হুডটা দেখা যাচ্ছে এটাকে বলে ডক্টরাল হুড। এটা কিন্তু মাস্টার্স বা ব্যাচেলর স্টুডেন্টদেরকে দেয়া হয় না। আর এই ডক্টরাল হুডটা সাধারণত তোমাকে পড়ায় দেয় ইউনিভার্সিটির চ্যান্সেলর বা কোনো কোনো ক্ষেত্রে তোমার ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন এবং তোমার নিজের সুপারভাইজিং প্রফেসর এই হুডটা পরায় দেয়। একবারে ডান পাশের যে ছবিটা সেটা হলো ডক্টরাল হুড পরানোর পিকচার। তো এটা যে কোনো ডক্টরাল স্টুডেন্টদের জন্য জীবনের একটা ইনভ্যালুয়েবল মোমেন্ট, এটা সবাই পিকচার রাখে বা ভিডিও রাখে। এটা হলো তুমি এই হুডটা পরানোর পর তুমি অফিসিয়ালি ডক্টর হয়ে গেলে আর কি, ডক্টর অফ ফিলসফি। এবং এরপরে তুমি রিসার্চ করার জন্য যে প্রাথমিক লাইসেন্স ওটা তুমি পেয়ে গেছো। এই ডক্টরেট ডিগ্রির মেইন জিনিস হলো তুমি যখন এই লাইসেন্সটা পেলা তখন থেকে তুমি নিজে নিজে ক্যাপাবল ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করার জন্য। এটাই হলো যে হুডটা দেওয়ার তোমার একটা সিম্বলিক মিনিং, বা সরল ভাবে বললে এটা এভাবে সিগনিফাই করা যায়। আর ব্যাচেলর মাস্টার্স এর সাথে পিএইচডি ডিগ্রি সবচেয়ে বড় পার্থক্য যেটা, এই সুযোগে একটু বলে নিই। ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি এগুলো হচ্ছে তুমি তোমার আগে যারা নলেজ ক্রিয়েশন করে গেছে পৃথিবীতে তাদের তৈরি করা নলেজ গুলাই তুমি প্র্যাকটিস করছো, পড়ছো, কিছু কোর্স ওয়ার্ক হিসাবে নিছো, অ্যাসাইনমেন্ট করছো, তুমি ব্যাচেলর মাস্টার্স ডিগ্রি পেয়ে গেছো। ক্ষেত্র বিশেষে মাস্টার্সে একটা থিসিস লিখতে হয়, কিন্তু ওটার গ্র্যাভিটি পিএইচডি থিসিসের মতো না। আর পিএইচডি হচ্ছে কি, যে তুমি পৃথিবীতে যে নলেজ আছে, জ্ঞান আছে, সেগুলো তুমি শিখছো তা না, ওই জ্ঞানের ভান্ডারে তুমি নিজে কিছু নলেজ প্রডিউস করে জমা দিয়ে গেছো। আর জমা দিছো হলো তোমার থিসিস আকারে বা ডিজার্টেশন আকারে। এই যে জ্ঞানের ভান্ডারে তুমি কিছু নলেজ জমা জমা দিয়ে গেছো বা ট্রান্সফার করে গেছো বা নলেজ ক্রিয়েট করছো, এটার জন্য তোমাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়, ডক্টর অফ ফিলসফি, এবং তোমাকে ডক্টরাল হুড দেওয়া হয়। তো তার মানে তুমি পিএইচডি ডিগ্রির পার্থক্য ব্যাচেলর মাস্টার্স এর সাথে, তুমি শুধুমাত্র কোনো কিছু শিখতেছো না, বরং পৃথিবীর যে জ্ঞানের ভান্ডার আছে সেই জ্ঞানের ভান্ডারে তুমি কিছু জ্ঞান জমা দিয়ে যাচ্ছ, যেটা তোমার পরবর্তী প্রজন্ম ব্যবহার করবে। এই জন্য তুমি ডক্টর অফ ফিলসফি বা ডক্টরেট ডিগ্রি পাচ্ছ। তো এটা হলো মোটামুটি একটা সামারি। আমরা পরের স্লাইডে যাই। তো এখন গেটিং ইনটু বোয়িং, আমি প্রথমে পিএইচডি করতে যখন আসি, ডিরেক্ট আমি পিএইচডির জন্য ডিরেক্ট অফার পাই, কিন্তু আমার বাংলাদেশে কোনো মাস্টার ছিল না। ব্যাচেলর ডিগ্রি নিয়ে আমি পিএইচডি করতে চলে আসি। তো পিএইচডি করার সময় আমি প্রথমে মাস্টার্স ডিগ্রিটা শেষ করি 2022 সালে। মাস্টার্স ডিগ্রি শেষ করার পরে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ খুঁজতেছিলাম তখন। তো তখন হচ্ছে ইন্টার্নশিপ খোঁজার সময় আমি বোয়িং এর একজন হায়ারিং ম্যানেজারের সাথে আমার কথা হয়। তো আমাকে বোয়িং এর ম্যানেজার খুব একটা যুগান্তকারী সাজেশন দেয় যে তুমি ইন্টার্নশিপ কেন খুঁজতেছো, তুমি তো অলরেডি মাস্টার্স এর শেষের দিকে, তুমি মাস্টার্সটা শেষ করো, আমাদের সাথে ফুল টাইম চাকরি করো, তাহলে তুমি দ্বিগুণ বেতন পাবা এবং তুমি অনেক ভালো
সুযোগ সুবিধা পাবা ফুল টাইম এমপ্লয়ি হিসাবে। আর তুমি হয়তো জানো না, আমরা কিন্তু বোয়িং এ যারা পিএইচডি করতে চায়, যারা শার্প ইঞ্জিনিয়ার আমাদের, আমরা তাদেরকে পিএইচডির জন্য ফুল ফান্ডিং দিই। আচ্ছা, ওয়াও, অ্যামেজিং! চাকরিও করতে পারবো, আবার পিএইচডির জন্য টাকাও দিবে। তো আমি তখন হচ্ছে কি, আমি ইন্টার্নশিপের চিন্তা ভাবনা বাদ দিই। ইন্টার্নশিপের চিন্তা ভাবনা বাদ দিয়ে ফুল টাইম অ্যাপ্লাই করা শুরু করি। তো আমার ৩ টা বেশ ভালো, ভালো বড় কোম্পানিতে আমার জব অফার ১ম এ আসে। ১ম আসে এয়ারবাসে, যেটা বোয়িং এর কম্পিটিটর তোমরা জানো। এয়ারবাস হচ্ছে ১ম এ আমাকে হায়ার করে। আর সাথে, সাথে ক্যাটারপিলার, যাদের একটা সিস্টার কোম্পানি বাংলাদেশে আছে, খুব ভালো, বাংলা ক্যাট বলে। অনেকে ওখানে চাকরি করতে চায়, ভালো, ভালো ইঞ্জিনিয়ার যারা বাংলা ক্যাটে। তো বাংলা ক্যাট আমি যতটুকু জানি ক্যাটারপিলার কোম্পানিরই একটা সাবসিডিয়ারি অথবা সিস্টার কোম্পানি। তো এই ২ জায়গায় আমার ১ম এ অফার আসে। আমি এয়ারবাসেরটা অ্যাকসেপ্ট করি। যেহেতু আমি নিজে এরোস্পেস ইঞ্জিনিয়ার, আমি এয়ারবাসের অফারটাকে অ্যাকসেপ্ট করে নিই। এয়ারবাসে চাকরি শুরু করি। এরপরে আমি বোয়িং এ জব পাই। বোয়িং এ পরে ট্রান্সফার হয়ে চলে আসি আরকি। তো এটা হলো আমার জব সার্চিং প্রসেসটা মোটামুটি। আমি মাস্টার্স শেষ করে একটা ইন্টার্নশিপ খুঁজতেছিলাম। কিন্তু আমি জানতে পারি যে আমার যে কোয়ালিফিকেশন সেটা দিয়ে আমি আসলে ফুল টাইম জবই পেতে পারি। তারপর আমি ফুল টাইম জবের জন্য খোঁজা শুরু করি। ফুল টাইম জব খুঁজতে গিয়ে ১ম এ আমি এয়ারবাসে জব পাই। তো ইট ওয়াজ আ হার্ড জার্নি। আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। ইট ওয়াজ নট দ্যাট ইজি, কারণ গেটিং ইনটু দিস আইবি মানে টপ এলিট কোম্পানি ইজ রিয়েলি টাফ। এটা খুবই টাফ। যারা এটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, দে নো হাউ টাফ ইট ইজ। তো আমরা পরের স্লাইডে যাই। ওকে, তো গেটিং ইনটু বোয়িং, আমি বলে রাখি, আমি যখন এমআইএসটি তে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন হচ্ছে বোয়িং 787 ড্রিম লাইনার। আমরা আগের চার্টে আসি, আগের স্লাইডটাতে আসি। তো আমরা অনেকটা পিছিয়ে চলে গেছি, জব রেসপন্সিবিলিটিতে চলে গেছে। আমরা একটু ব্যাক করার চেষ্টা করি আগের স্লাইডগুলোতে। ইয়া, এখানে থামতে পারি আমরা। সো গেটিং ইনটু বোয়িং, তো এরপরের স্লাইডটাতে আমরা যাই। এই স্লাইডের পরেরটাতে যাই। ওকে, সো আমি বলছিলাম যে বোয়িং এ জয়েন করার আগে আমি এয়ারবাসে কয়েক মাস কাজ করি। আমার প্রথম ফুল টাইম জব ছিল আমেরিকাতে এয়ারবাসে। এটা আমার জীবনে একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট ছিল। কারণ আমেরিকাতে অনেক বছরের পর বছর চাকরি করেও মানুষ আসলে টপ কোম্পানিগুলোতে জয়েন করতে পারে না। এটা শুধুমাত্র আমার ব্যাপারে না, এটা যারা খোদ আমেরিকাতে জন্মায় তাদের জন্য সত্য। সো এসব টপ কোম্পানিতে ঢোকাটা আসলেই খুব কঠিন। বাট আলহামদুলিল্লাহ, আই ওয়াজ লাকি। সবার দোয়া আমি এটাতে, আমার প্রথম চাকরি শুরু হয় বোয়িং এয়ারবাসে। তো এয়ারবাস আমাকে হায়ার করে ম্যাথস প্রপার্টিস ইঞ্জিনিয়ার হিসেবে। আমি তাদের ডিজাইন সেন্টারেও কাজ করছি। ডিজাইন সেন্টারের ছবি হচ্ছে একবারে ডান পাশে নিচের ছবিটা। এটা আমার নিজের ডেস্কে এয়ারবাসে তোলা, আমার অফিস রুমে। আর মাঝখানের যে ছবিটা, এটা হলো তাদের ফাইনাল অ্যাসেম্বলি লাইন, যেখানে এয়ারপ্লেন অ্যাসেম্বলি করে। আমার ওখানেও কাজ করার সুযোগ হয়। আমার 70% কাজ ছিল ডিজাইন সেন্টারে, আর 30% কাজ ছিল অ্যাসেম্বলি লাইনে। অ্যাসেম্বলি লাইনে আমি মেকানিক ছিলাম না, প্লেন বানাতাম না। আই ওয়াজ এ সুপারভাইজারি ওয়েট অ্যান্ড ম্যাথস প্রপার্টিস ইঞ্জিনিয়ার দেয়ার। মানে ওদের যে ডেলিভারি, এয়ারপ্লেন যে ডেলিভারি করার আগে কিছু ডেলিভারি ডকুমেন্ট সাইন করতে হতো। তো আমাকে কিছু এয়ারপ্লেনের ইঞ্জিনিয়ারিং থিংস চেক করে ওই ডেলিভারি ডকুমেন্টটা সাইন করতে হতো এয়ারপ্লেন টেস্ট ফ্লাইটে যাওয়ার আগে। সো এটাও টেকনিক্যাল জব। আই ওয়াজ ইঞ্জিনিয়ার ইন দ্য ফাইনাল অ্যাসেম্বলি লাইন। 30% আমার জব রেসপন্সিবল ছিল ওইটা। আর 30% জব রেসপন্সিবিলিটি ফাইনাল অ্যাসেম্বলি লাইনে, আর 70%, বাকি 70% হচ্ছে আমি ডিজাইন সেন্টারে কাজ করতাম, যেটা যে কম্পিউটারের সামনে দেখা যাচ্ছে। এখানে আমি এয়ারপ্লেন ডিজাইনে কাজ করতাম। আমি এয়ারবাস A350 মডিফিকেশন প্রজেক্টে কাজ করছি। A220, A330, এগুলোতে আমার কাজ করার সুযোগ হয়েছিল ইনিশিয়াল ডেজে, যখন আমি এয়ারবাসে জয়েন করি। তো এয়ারবাস আমার লোকেশন ছিল মোবিল, আলাবামা। ওখানে আমার অনেক বেশ ভালো কিছু বাঙালির সাথে পরিচয় হয় মোবিল, আলাবামাতে। ফ্যান্টাস্টিক টাইম দেয়ার। আর সাদার্ন আমেরিকার যে হসপিটালিটিটা আমি খুব ভালোভাবে এনজয় করার সুযোগ পাই ওখানে। ইট ওয়াজ এ গ্রেট এক্সপেরিয়েন্স। এয়ারবাসের মতো একটা কোম্পানিতে কাজ করা, আবার ওখানে থাকা, চমৎকার একটা অভিজ্ঞতা ছিল। তো আমরা পরের স্লাইডে আসি। নো, গেটিং ইনটু বোয়িং, আগে একটা স্লাইড আগে। ওকে, সো তারপরে এর পরের স্লাইডটা দেখি কি আছে। পরের স্লাইডটাতে যাই। ওকে, সো বোয়িং এ আসার পরে আমার যে জব রেসপন্সিবিলিটি গুলা, সেটা কিরকম ছিল আর কি। বোয়িং এ আমি বলছি, বোয়িং এ আমি এয়ারপ্লেন ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। সো বোয়িং ছিল আমার ড্রিম কোম্পানি। আর আল্লাহর রহমতে আমি যে জবটা করতে চাইছিলাম বোয়িং এ, এক্স্যাক্টলি আমি সেই জবটাই পাই এয়ারপ্লেন ডিজাইন ইঞ্জিনিয়ারিং এ। তো
বোয়িং আমার রেসপন্সিবিলিটি গুলো হচ্ছে বোয়িং এর জন্য যে আমাদের যে নেক্সট এয়ারপ্লেনটা, তো ওকে এখানে থাকি আমরা। জব রেসপন্সিবিলিটি ইজ পারফেক্ট ভিউ, এখানে থাকো। তো বোয়িং এর জন্য যে নেক্সট এয়ারপ্লেন যেটা, সেটা ডিজাইন করার যে কাজটা সেটা হলো আমি এবং আমার টিম আমরা করি। এখানে যে এয়ারপ্লেনটা ছবি দেখা যাচ্ছে এটা হলো নাসার জন্য একটা প্রজেক্টে আমরা কাজ করি। এই এয়ারপ্লেনের জন্য আমি ন্যাচারাল ল্যামিনার ফ্লো উইং কনসেপ্ট ডিজাইনের প্রজেক্ট লিড ছিলাম। ল্যামিনার ফ্লো এয়ারপ্লেনের জন্য যে ডিজাইন করা লাগে, ল্যামিনার ফ্লো উইং কনসেপ্ট। তো এটার অনেকগুলো প্রজেক্ট ছিল এয়ারপ্লেনের উইং ডিজাইন থেকে শুরু করে প্রপালশন, ম্যাস প্রপার্টিজ, ওয়েট এন্ড ব্যালেন্স, স্ট্রাকচারাল ডাইনামিক্স। তো আমি যে প্রজেক্টে লিড করি সেটা ছিল ন্যাচারাল ল্যামিনার ফ্লো উইং কনসেপ্ট ডিজাইন। এটা যারা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যারা কেউ যদি শুনে তাহলে তারা বুঝতে পারবে। মানে উইং এর যে ড্র্যাগ এটা মিনিমাইজ করা, যাতে ফুয়েল বার্ন যেটা সবচেয়ে লো হয়। তো এই প্রজেক্ট লিড ছিলাম আমি, ন্যাচারাল ল্যামিনার ফ্লো কনসেপ্ট ডিজাইন করা উইং এর জন্য। এগুলো সবই এক্সপোর্ট কন্ট্রোল ইনফরমেশন, আমি এই ব্যাপারে খুব বেশি ইনফরমেশন শেয়ার করতে পারবো না। বাট এখানে যে ছবিটা এটা পাবলিকলি অ্যাভেলেবল পিকচার, সো দ্যাট আই ক্যান শেয়ার। আর হচ্ছে আমি যে কাজটা সেটা আমি আগেই বলেছি যে আমরা কনসেপ্ট ডিজাইন করি, যে কোনো এয়ারপ্লেনের কনসেপ্ট আমি এবং আমাদের টিম থেকে আসে বোয়িং এর জন্য। এবং আমাদের গোল হচ্ছে বোয়িং কোম্পানিকে আগামী 100 বছর পর্যন্ত কম্পিটিটিভ রাখা আমাদের মেরিট, মেধা, প্রজ্ঞা এগুলা দিয়ে। এই জন্য বোয়িং আমাদের জন্য এত টাকা খরচ করে পিএইচডি করায়, যাতে আমরা বেশি শিক্ষিত হই, বেশি ভালো কনসেপ্ট জেনারেট করতে পারি, বেটার এয়ারপ্লেন ডিজাইন করতে পারি। হ্যাঁ, এয়ারপ্লেন ডিজাইন ইঞ্জিনিয়ারিং ইটস এ সুপার কুল জব, এবং আমার দৃষ্টিতে এটা পৃথিবীর সবচেয়ে কুলেস্ট জব। এক্ষেত্রে আমাকে কেউ যদি এক চোখা বলে আমি এক চোখাই, আমি আমার ফিল্ডটাকে আমি সেরা মনে করি। এই ব্যাপারে আমি একটু সেলফিশই। তো এয়ারপ্লেন ডিজাইন এটা পৃথিবীর সবচেয়ে কুলেস্ট জব ইন মাই আইস, এবং এন্টায়ার এভিয়েশন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কুল জব এটা। হুম। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো এটা মিলবে না বললে, কারণ বাংলাদেশে আমরা টেকনোলজিক্যালি এরকম ডেভেলপ না। আমরা অন্য কিছুকে সেরা জব হিসেবে ব্যাখ্যা করব বাংলাদেশের প্রেক্ষাপটে এভিয়েশনে। বাট ইউএস এর এভিয়েশন কমিউনিটিতে ইফ ইউ আর এন এয়ারপ্লেন ডিজাইন ইঞ্জিনিয়ার, যদি এভিয়েশন বা এরোস্পেস ফিল্ডে, ইউ আর দ্য কুলেস্ট গাই হিয়ার। কারণ এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যতগুলো জব আছে, স্কিল কোড আছে, এয়ারবাস এবং বোয়িং দুই জায়গাতেই যারা এয়ারপ্লেন ডিজাইন স্কিল কোডে তারা হচ্ছে সবচেয়ে কুল ইঞ্জিনিয়ার। এটা উই আর ভেরি প্রাউড অফ দিস, এবং আমিও ভেরি প্রাউড অফ দিস টু বি পার্ট অফ দিস মেম্বার, পার্ট অফ দিস টিম, গ্রেট টিম। সো এটা আমার জীবনের একটা অন্যতম প্রাইড। বোয়িং এ অনেক রকম জব আছে, প্রায় 100 থেকে 150 রকমের ইঞ্জিনিয়ারিং পজিশন। বাট আমার সবচেয়ে গর্বের যে অংশ সেটা হচ্ছে আমি সবচেয়ে বেস্ট টিমে কাজ করার সুযোগ পাই, সবচেয়ে বেস্ট মানুষদের সাথে মেশার সুযোগ পাই। আমার কলিগদের মধ্যে অনেকেরই এমআইটি থেকে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, ক্যালটেক, জর্জিয়া টেক, তারপরে স্ট্যানফোর্ড। আমার নিজের ইন্টার্নদের মধ্যে স্ট্যানফোর্ডের স্টুডেন্ট ছিল এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর। সো এটা আমার জন্য একটা রিয়েলি একটা মাইন্ড ব্লোয়িং এক্সপেরিয়েন্স, এবং আমি ফর এভার গ্রেটফুল টু দ্য বোয়িং কোম্পানি ফর গিভিং মি দ্য অপরচুনিটি ইন দেয়ার বেস্ট টিম, and to give me the opportunity to hang out with the best people in this field. So আমরা পরে চ্যাটে যাই। সো একটা টিপিক্যাল ডে কেমন হয় আমার এয়ারপ্লেন ডিজাইন ইঞ্জিনিয়ারদের টিপিক্যাল ডে কেমন? আমার অভিজ্ঞতায় যেটা আমার মনে হয় যে 50% সময় আসলে আমার চিন্তা করে কাটাতে হয়। বাংলাদেশে যখন চাকরি করতাম বেশিরভাগ কম্পিউটারে কিবোর্ডে খটখট করে লেখালেখি করা বা ক্লারিক্যাল কাজকর্ম করা আর কি। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এর যে জবগুলো ওগুলা আমি জানি না এখন চেঞ্জ হয়েছে কিনা, বাট মোস্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং জবগুলাই রিয়েল ইঞ্জিনিয়ারিং এর সুযোগটা খুব কম। হয়তোবা কম্পিউটার সায়েন্স বা সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলোতে কিছুটা আছে। মেকানিক্যালের ইন্ডাস্ট্রি কেমন গ্রো করছে আমি জানি না, আমি আজকে 7 বছর দেশের বাইরে। বাট আমেরিকাতে যদি আমরা আর&ডি তে কাজ করি, আমরা এই ফান্ডামেন্টাল ডিজাইনটা করি এয়ারপ্লেনের, তো 50% সময় আমি দেখছি আমার চিন্তা করে কাটাতে হয় কোনো একটা কনসেপ্ট সম্পর্কে, আইডিয়া জেনারেট করা সম্পর্কে, বা কোনো একটা প্রবলেম কিভাবে ইউনিক ওয়েতে সলভ করা যায় এগুলো নিয়ে চিন্তা করতে হয়। আর 30% টাইম হচ্ছে আমার মিটিং করতে চলে যায়। উই ডু আ লট অফ মিটিং ইন বোয়িং। বোয়িং ইজ এ ভেরি মিটিং ডিপেন্ডেন্ট কোম্পানি। সো আমার ক্যালেন্ডারে সবসময় কোনো না কোনো মিটিং থাকে। 30% টাইম আমাকে মিটিং করতে হয় আমার অন্য ইঞ্জিনিয়ারদের সাথে, টিমের এরোডাইনামিক্স ইঞ্জিনিয়ার যারা উইং এর এরোডাইনামিক্স ডিজাইন করে, প্রপালশন ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিন ডিজাইন করে, অথবা জি রোলস রয়েসের ইঞ্জিনিয়ারদের সাথে যারা আমাদের ইঞ্জিন সাপ্লাই করে, তারপরে স্ট্রাকচার সিস্টেমস ইঞ্জিনিয়ার এদের সাথে মিটিং করতে হয়। সো 30% টাইম আমি মিটিং এর জন্য রাখি। আর 20% টাইম অ্যাকচুয়ালি আই ডু সাম ডিজাইন এন্ড অ্যানালিসিস, কারণ এই 20% কাজ করার জন্য আমাকে এই 80% প্রিপারেশন নিতে হয়। আমাকে নিজে অনেক ব্রেনস্টর্মিং করতে হয়, পড়াশোনা করতে হয়, আর অন্য ইঞ্জিনিয়ারদের সাথে মিটিং করতে হয়। আর এই 20% কাজ করার জন্য, এই 20% কাজ হলো অ্যাকচুয়াল ডিজাইন ওয়ার্ক, যেটা আমি করি একটা গিভেন ডেতে। এটা হলো একটা রাফ এস্টিমেশন আমার একটা গিভেন ডে বা টিপিক্যাল ডে কেমন হয়। তো পরের স্লাইডে যাই আমরা।
এখন হচ্ছে আমার আজকে ৩ বছর ৩ মাসের ক্যারিয়ার সম্ভবত বোয়িং এ। আমি অনেকগুলো চমৎকার, চমৎকার প্রজেক্টে কাজ করার সুযোগ পাইছি। সেগুলার একটু সিনপসিস দিব। ডিটেইলস বলা সম্ভব হবে না। আমি সরি বিকজ এগুলো সবগুলো এক্সপোর্ট কন্ট্রোল ইনফরমেশন। যারা এরোস্পেস ফিল্ডে আছে তারা জানে এক্সপোর্ট কন্ট্রোল কি। এগুলো আমি মানে নন ইউএস পারসন যারা নন আমেরিকান পারসন তাদের সাথে শেয়ার করার জন্য পারমিশন নাই এগুলা। লেটস সে ধরো যে আমার ওয়াইফ বা আমার ঘরের কেউ যদি তোমার নন আমেরিকান পারসন হয়, তার সাথে আসলে আমি মিটিং এর এসব জিনিস শেয়ার করতে পারবো না। সো এনিওয়ে, সো নোটেবল প্রজেক্ট গুলোর মধ্যে কয়েকটা রাইজ 120, এটা হলো 120 সিটের একটা এয়ারপ্লেন ডিজাইন প্রজেক্ট। এটা ছিল আমার বোয়িং এর ক্যারিয়ারের প্রথম প্রজেক্ট, যেটা 120 সিটের একটা এয়ারপ্লেন ডিজাইন করার প্রজেক্ট। এটাতে আমি পার্টিসিপেট করি। তারপরে সেকেন্ড প্রজেক্ট ছিল 787 ড্রিমলাইনার। ড্রিমলাইনার তো তোমরা জানো এখন প্যাসেঞ্জার এয়ারপ্লেন হিসেবে দেখো। 787 ড্রিমলাইনার, তো এটাকে ফ্রেটারে কনভার্ট করা, মানে কার্গো বিমান করা আর কি। প্যাসেঞ্জার বিমানের সাথে কিন্তু আরেকটা জিনিস আছে, কার্গো বিমান। তো কার্গো বিমানের যে ফ্লাইট ক্যারেক্টারিস্টিক্স এবং হাইলিফট ডিভাইস গুলোর যে বিহেভিয়ার বা উইং এর যে মডিফিকেশন বা ল্যান্ডিং গিয়ারের যে মডিফিকেশন গুলো প্রয়োজন হয় এগুলো ভিন্ন। তো 787 কে প্যাসেঞ্জার এয়ারপ্লেন থেকে কিভাবে কার্গো এয়ারপ্লেনে কনভার্ট করা যায়, এই ডিজাইন প্রজেক্টও আমি ছিলাম। তারপরে হচ্ছে রিজিওনাল ডুয়েল ফুয়েল এয়ারপ্লেন, এটা কেমন, এটা হচ্ছে এমব্রায়ার 145 বা 175 এই ক্লাসের যে এয়ারপ্লেন গুলো আছে এগুলোকে কি জেট A1 যেটা প্লেনের জ্বালানি, জেট ফুয়েল, ওইটা কিন্তু অনেক কার্বন এমিশন করে। তো জেট A1 কে অর্ধেক ব্যবহার করে অন্য অর্ধেক যদি অন্য একটা জ্বালানি ব্যবহার করা যায়, যেমন মিথেন, ইথেন, এগুলো যদি ব্যবহার করা যায় অথবা হাইড্রোজেন ফুয়েল ব্যবহার করা যায়, তাহলে কিন্তু কার্বন এমিশন 50% কমায় আনা সম্ভব। তো এই রিজিওনাল ক্লাসের এয়ারপ্লেন যেগুলো তোমার 70 থেকে 100 এরকম প্যাসেঞ্জার ক্যারি করতে পারে, ওই সেগমেন্টের জন্য ডুয়েল ফুয়েল জ্বালানি ব্যবহার করে যে এয়ারপ্লেন ডিজাইন প্রজেক্ট, সেখানে আমি মেম্বার ছিলাম। হাইব্রিড ইলেকট্রিক এয়ারপ্লেন ডিজাইন প্রজেক্ট, যেটা হচ্ছে ATR 72 ক্লাস যে এয়ারপ্লেনটা আছে, যেটা 50 বা 60 জন প্যাসেঞ্জার নিতে পারে, ATR 72 42 এই ক্লাসের এয়ারপ্লেন, বা হাই ডেন্সিটিতে হয়তো 70 জন নিতে পারে। এই ক্লাসের এয়ারপ্লেনটাকে ইলেকট্রিক প্রপালশন করা যায় কিনা, মানে জেট A1 বাদ দিয়ে একেবারে ইলেকট্রিসিটি দিয়ে চালানো যায় কিনা, ওই এয়ারপ্লেন ডিজাইন প্রজেক্টে আমি ছিলাম। তারপর আমাদের 787 ড্রিমলাইনার যেটা 787-8, ওইটাকে এন্টায়ারলি জেট ইঞ্জিন বাদ দিয়ে, তারপরে হচ্ছে এই যে ফসিল ফুয়েল বেজ যে জ্বালানি, যেটা জেট A1 জ্বালানি বলি আমরা, আসলে এটা কিন্তু কেরোসিনের একটা মডিফাইড ভার্সন। তো জেট A1 বাদ দিয়ে আমরা কি হাইড্রোজেন, মিথেন, ইথেন দিয়ে এটাকে কনভার্ট করা যায় কিনা এই স্টাডিতে আমি ছিলাম। X66 প্রজেক্ট, যেটা নাসার সাথে প্রজেক্ট, নাসা এবং বোয়িং আমরা একত্রে এই প্রজেক্টটা চালাই। X66 এর একটা ছবি দেওয়া আছে এখানে একবার ডান পাশে উপরে যে প্লেনটা। তো ওই প্রজেক্টে হচ্ছে আমি ম্যাস প্রপার্টিস টিমে ছিলাম X66 প্রজেক্টে, এবং আগের স্লাইডে বলছি এটার জন্য ল্যামিনার ফ্লো উইং কনসেপ্ট ডিজাইনেও কাজ করি। ওই ল্যামিনার ফ্লোটা ওটাতে আমি প্রজেক্ট লিডই ছিলাম। তারপরে হচ্ছে হাই অ্যাসপেক্ট রেশিও ক্যান্টিলিভার উইং প্রজেক্ট, এগুলো টেকনিক্যাল, আমি দেখি সহজ করে বলা যায় কিনা। তো অনেক লম্বা সাইজের যে স্ল্যান্ডার উইং ডিজাইন করার কাজ করি, যেন এয়ারপ্লেনের ফুয়েল বার্ন কম হয়, কার্বন এমিশন কম হয়। তারপরে ম্যাভরিক নামের একটা চমৎকার প্রজেক্ট করি, যেটা হলো এয়ারবাসকে টেক্কা দেওয়ার জন্য একটা প্রজেক্ট। আসলে এয়ারবাসের যে সিঙ্গেল আইল মার্কেট, ওটাকে পুরোটা ক্যাপচার করা যায় কিনা, এই ম্যাভরিক প্রজেক্টে আমি কাজ করি। তারপরে বর্তমানে একবারে রিসেন্ট যে প্রজেক্টে আমি কাজ করতেছি, এবং যে কারণে বর্তমানে আমি সিয়াটল ওয়াশিংটনে আছি, সেটা হলো আমাদের নতুন যে এয়ারপ্লেন যেটা মার্কেটে আসতেছে 777X, ওইটার FAA সার্টিফিকেশন প্রজেক্টে আমি সাপোর্ট দিচ্ছি। এবং ওই সার্টিফিকেশন প্রজেক্টের একটা অংশ আছে GSA বলে, তো আমি GSA প্রজেক্টের প্রজেক্ট লিড। তো আমার টিমে, আমার প্রজেক্টে অন্য ইঞ্জিনিয়ারও কাজ করতেছে। আমি যেহেতু প্রজেক্ট লিড, সেজন্য আমাকে ক্যালিফোর্নিয়া বেস ছেড়ে এখানে সিয়াটলে আসতে হয়েছে প্রজেক্টটাকে লিড করার জন্য। সো এটা হচ্ছে আমার রিসেন্ট প্রজেক্ট 777X। এটা হয়তো বা ইনশাল্লাহ তোমরা 2-3 বছরের মধ্যে এয়ারপ্লেন মার্কেটে দেখবা। সো পরের যে চার্ট সেটাতে আমরা যাই, পরের স্লাইডে। সো ওই যে যেটা বললাম যে এখন আমি সিয়াটলে কি করতেছি, এখানে কি জন্য সিয়াটলে আসা, আমি তো ক্যালিফোর্নিয়া বেসড ইঞ্জিনিয়ার। তো সিয়াটলে তোমার যে এভারেটে, সিয়াটলের একটা উপর শহর আছে এভারেট শহর বলে, এখানে প্রথম যে ফ্যাক্টরির ছবিটা তোমরা দেখতেছো বাম পাশে উপরে, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ফ্যাক্টরি। তুমি যদি গুগলে গিয়ে এখন সার্চ করো পৃথিবীর সবচাইতে বড় ফ্যাক্টরি কোনটা, দেখবা যে বোয়িং এর এভারেট ফ্যাক্টরির নাম আসবে। এটা হলো সেই ফ্যাক্টরি, এখানেই হচ্ছে আমি, এটার পাশে আমার অফিস। তো এই যে ফ্যাক্টরির ভিতরে আমার ছবি, এটা কিন্তু নন, কেউ যদি বোয়িং এর বাইরের কোনো মানুষের সাধারণত তাদের জন্য পারমিশন নাই। সো আই গট দ্য পারমিশন, সো আমি তোমাদের দেখাচ্ছি ছবিটা। এটা প্রয়োজনীয় অংশ বাদ দিয়ে দেখানো হচ্ছে। এটা হলো আমাদের ফ্যাক্টরির ভিতরকার ছবি। এটা হলো সেই এয়ারপ্লেন যেটার জন্য আমি ক্যালিফোর্নিয়া ছেড়ে এখন সিয়াটলে 777X, দেখো এটা নিচে বেলিতে লেখা আছে 777X। এটা সার্টিফিকেশন প্রজেক্ট চলতেছে। অ্যাজ এ পার্ট অফ দ্য সার্টিফিকেশন প্রজেক্ট লিড, আমি এটা সাপোর্ট করতেছি, মানে এই প্রোগ্রামটাকে সাপোর্ট দিচ্ছি, এবং আমি যে প্রজেক্টের প্রজেক্ট লিড সেটাকে সাপোর্ট করতেছি। তো 777X এয়ারপ্লেনের যে সার্টিফিকেশন জিনিসটাকে একটু বলি।
যে একটা এয়ারপ্লেন যখন আমরা ডিজাইন করা শুরু করি তখন আমরা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ কে বলি যে এই এয়ারপ্লেনটা এরকম এরকম হবে, এটা এই রিকোয়ারমেন্ট মিট করতে পারবে। তো এয়ারপ্লেনটা যখন বানানো শেষ হয়ে যায় তখন এফএএ আবার আসে, এই তুমি যে আমাকে বলছিলে কাগজে কলমে যে এটা করবা, এই করবা, হাতি মারবা, ঘোড়া মারবা, এগুলো ঠিকভাবে করছো কিনা, আমাকে প্রমাণ দেখাও। তো এফএএ কে প্রত্যেকটা টেকনিক্যাল জিনিস ভ্যালিডেট করে করে দেখাইতে হয় যে দেখো আমি কাগজে আগে যা বলছিলাম এখন তাই করছি। প্রত্যেকটা জিনিস ওদেরকে দেখাইতে হয়, টেকনিক্যাল ইস্যুগুলো, যে তুমি, আমি তোমাকে বলছিলাম আমি টেকনিক্যালি এই প্রবলেমটা সলভ করবো, দেখো এখানে সলভ করছি এটা। আমি তোমাকে বলছিলাম এই এয়ারপ্লেন হচ্ছে 40 নট গাস্টি উইন্ডের মতো ল্যান্ড করতে পারে, দেখো আমার এয়ারপ্লেন ল্যান্ড করতে পারে। তোমাকে আমি বলছিলাম যে আমার এয়ারপ্লেন যদি রানের টেক অফ রানের সময় দুইটা ইঞ্জিনের মধ্যে একটা ইঞ্জিন বিকল হয়ে যায়, ফ্লেম আউট হয়ে যায়, তাহলে আমার এই এয়ারপ্লেন একটা ইঞ্জিন নিয়ে টেক অফ করতে পারবে ফুল প্যাসেঞ্জার নিয়ে। দেখো আমার এয়ারপ্লেন একটা ইঞ্জিন নিয়ে ফুল প্যাসেঞ্জার নিয়ে টেক অফ করতে পারে। তো এই যে ক্রাইটেরিয়া গুলো আমি প্রথমে দেখাইছিলাম ওগুলো আমি মিট করছি, এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ এফএএ কে কনভিন্স করতে হয়। এটা হলো সার্টিফিকেশন প্রোগ্রাম। এই সার্টিফিকেশন প্রোগ্রামে আমি একটা প্রজেক্টের প্রজেক্ট লিড হিসাবে এখন সিয়াটল ওয়াশিংটনে আছি। এতটুকু ডিটেলস বলা যাবে, দেন পরের চার্টে চলে যাই আমরা। আমরা একটু আগের চারটাতে যেতে পারি, 777X সম্পর্কে একটু কথা বলে যাই। আগের চারটাতে আমরা একটু যাই, আগের স্লাইডে। এই যে 777X এয়ারপ্লেন, এটা কিন্তু না পরেরটা, হ্যাঁ, এই 777X এয়ারপ্লেন এটা যদি মার্কেটে আসে ইনশাল্লাহ, আমাদের এটা লাইভের সমস্যা। এখন ঠিক আছে? জি, হ্যাঁ, পারফেক্ট, ওকে একদম শুরু। ওকে। তো 777X যে এয়ারপ্লেনটা, এটা হলো পৃথিবীতে যদি এটা যদি আসে মার্কেটে, ইনশাল্লাহ অবশ্যই আসবে, দ্যাটস ওয়াই উই আর ওয়ার্কিং সো হার্ড। সো এটা যদি মার্কেটে আসে ইনশাল্লাহ, এটা হবে পৃথিবীতে সবচাইতে বড় এয়ারপ্লেন। মানে এখন পর্যন্ত A380 যেটা বড় এয়ারপ্লেন ছিল ওটা ডাবল ডেকার, কিন্তু ওটা তো এখন প্রোডাকশন বন্ধ। প্রোডাকশন যেসব এয়ারপ্লেন আছে তার মধ্যে সবচাইতে বড় এয়ারপ্লেন হবে 777X। তো তুমি দেখতেছি পরের চার্টে চলে গেছো, ঠিক আছে, পরের চার্টে যাই আমরা। পরের যে স্লাইডটা ওটাতে আসি। ওকে, সো বোয়িং আমার আইডল কে? বোয়িং এ হচ্ছে আমাদের প্রত্যেকটা এয়ারপ্লেন, আমি বলছি আমাদের টিম থেকে কোনো একটা এয়ারপ্লেনের কনসেপ্ট ডিজাইন করা হয়। তো বোয়িং এর প্রত্যেকটা এয়ারপ্লেনে এরকম ডিজাইন ইঞ্জিনিয়ার আছে, চিফ ডিজাইন ইঞ্জিনিয়ার। তো আমার অন্যতম একটা পছন্দের এয়ারপ্লেন হচ্ছে 747, যেটাকে বলা হয় যে কুইন অফ দ্য স্কাই, বোয়িং 747। কারণ এই এয়ারপ্লেনটা মার্কেটে আসার আগ পর্যন্ত, মানে 1960-এর যে দশক, এর আগ পর্যন্ত এয়ারপ্লেনে জার্নি করার যে বিষয়টা, এটা কিন্তু একবারে শুধুমাত্র ধনী যে মানুষগুলো ছিল আমেরিকাতে, তো অবশ্যই আমেরিকার বাইরেও ধনী বা উচ্চ মধ্যবিত্ত মানুষ যারা, তারাই শুধুমাত্র এয়ারপ্লেনে জার্নিটা অ্যাফোর্ড করতে পারতো। এই যে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা কিন্তু এয়ারপ্লেনে জার্নি করতে পারতো না, কারণ প্লেনের টিকিটের দাম অনেক বেশি ছিল। এই এয়ারপ্লেনটা পৃথিবীর ইতিহাসে প্রথম এয়ারপ্লেন যেটা প্লেনের যে জার্নিটা এটাকে মধ্যবিত্তের নাগালের মধ্যে নিয়ে আসে। এই জন্য এটা খুবই আইকনিক একটা এয়ারপ্লেন 747, এটাকে বলা হয় কুইন অফ দ্য স্কাই। তো এই কুইন অফ দ্য স্কাই যেটা, এটার ডিজাইন ইঞ্জিনিয়ার ছিলেন জোসেফ শাটার, যা সংক্ষেপে বলা হয় জো শাটার। উনি, আমি যে ডিপার্টমেন্ট প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করি ওই ডিপার্টমেন্টের ডিরেক্টর ছিলেন এবং চিফ ইঞ্জিনিয়ার ছিলেন প্রজেক্টে। তো বাম পাশে যে একেবারে নিচের যে ছবিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জো শাটার, বোয়িং 747 এর চিফ এয়ারপ্লেন ডিজাইন ইঞ্জিনিয়ার। উনি যখন ইয়াং ছিলেন, অবশ্যই ইয়াং মানে আমার চেয়ে বয়স্ক ছিলেন, 50 বছরের মতো বয়স ছিল যখন তার, তখন তিনি এই যে এয়ারপ্লেনের মডেলটা তার সামনে যখন তিনি ডিজাইন করেন, তারপর তিনি যখন বার্ধক্যে চলে আসেন তখন এয়ারপ্লেনটা পরিপূর্ণতা রূপ পায়। সেই প্রোডাকশন লাইনে 747 এর সামনে ওনার ছবি, 747 এর মডেলের সাথে ওনার ছবি। আর যখন প্লেন ডিজাইন কমপ্লিট হয়ে যায়, যখন এটা প্রোডাকশন লাইনে যায়, তখন এই যে ওনাকে দেখা যাচ্ছে মাঝখানে উইথ আদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কোম্পানি এক্সিকিউটিভ, তিনি তাদেরকে ব্রিফ করতেছেন। সো our leaders are really handsome and very talented people. আমি ওদেরকে দেখলে গুজবাম্প হয় আমার, যে I also want to see myself in their place in future and lead our company like this and keep our company competitive for the next 100 years inshallah. Then পরের চার্টে যাই, পরের স্লাইডে। সো সাম মোটিভেশনস, কিছু মোটিভেশন আমি বলছি যে বোয়িং 747 এর যিনি ফাদার, জো শাটার, ওই যে ডান পাশে আমার একটা ছবি ওনার ছবির সাথে, এটা বোয়িং মিউজিয়াম অফ ফ্লাইটে এই ছবিটা আছে ওনার, 747 এর ফাদার উনি। তো এটা পৃথিবীর ইতিহাসে আইকনিক এয়ারপ্লেন, আদারওয়াইজ এই প্লেনটা যদি না আসতো তাহলে হয়তো বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ যে প্লেনে চড়ার যে অভিজ্ঞতাটা সেটা কখনোই হতো না। আর বাম পাশের যে ছবিটা, উনি একজন বিশেষ ভদ্রলোক, উনি হচ্ছে, ওনার নাম হচ্ছে ওয়াংশু। উনি হচ্ছে আমাদের বোয়িং কোম্পানির প্রথম এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার। বোয়িং কোম্পানির যে প্রতিষ্ঠাতা উইলিয়াম বোয়িং, উনি যখন 1916 সালের দিকে প্রথম সিরিয়াস ভাবে বোয়িং কোম্পানি প্রতিষ্ঠা করেন, প্রায় 100 বছরের আগের কথা এটা, তখন এমআইটির প্রথম এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাচের ছাত্র ছিলেন ওয়াংশু। উনি চায়না থেকে পড়াশোনা করতে আসছিলেন। তো উইলিয়াম বোয়িং নিজে ওনাকে হায়ার করছিলেন এমআইটিতে গিয়ে ইন্টারভিউ নিয়ে।
এবং আমাদের বোয়িং কোম্পানির প্রথম এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে উনি, ওয়াংশু, এবং বোয়িং এর যে প্রথম প্লেন এটা উনি ডিজাইন করেন, এবং এই জন্য ওনার ছবিটাও বোয়িং সিয়াটল মিউজিয়াম অফ ফ্লাইটে রাখা আছে। তো এখানে আমার ছবি দেখা যাচ্ছে ওয়াংশুর ছবির সাথে। উনি হচ্ছে আমাদের বোয়িং কোম্পানির আজকে আমাদের প্রায় 50,000-এর উপর ইঞ্জিনিয়ার এবং টোটাল ম্যান পাওয়ার 1,70,000। তো আমাদের এই 1,70,000-এর যে বিশাল পরিবার, সেখানে প্রথম এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে হায়ার করা হয় বা চাকরিতে নেওয়া হচ্ছে ওয়াংশুকে। উনি এমআইটি, তো কাউকে পরিচয় করানোর দরকার নাই, এমআইটির এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রথম ব্যাচের ছাত্র ওয়াংশু। তো এই দুজন আমার খুব ভালো একটা মোটিভেশন সোর্স বোয়িং এ। তো এই দুজনের ছবি রাখা। তো আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, তো এতক্ষণ তো সব কাজের কথা বললাম, বোয়িং এর আমার যে অ্যাক্টিভিটিস, প্রজেক্ট, আমার মোটিভেশন, এগুলোর কথা। তো আউটসাইড কাজের বাইরে আমি কেমন? আমি আসলে খুবই এয়ারপ্লেন লাভার একজন মানুষ। আমার কাজ আকাশ সবকিছু এয়ারপ্লেন নিয়ে। তো আমি হচ্ছে এয়ারপ্লেন ডিজাইনে কাজ করি বোয়িং এ, বাট কাজের বাইরে আমি এই গত ১-১.৫ বছর পিএইচডি নিয়ে বিজি ছিলাম। কিন্তু আমার পিএইচডি যখন করতেছিলাম তখন থেকে আমি আমার ফ্লাইট ট্রেনিং শুরু করি। তো আমার কাজের বাইরে যে সময়টা থাকে ওই সময়টা আমি এয়ারপ্লেন নিয়ে ঘাটাঘাটি করি, পড়াশোনা করি বা বিভিন্ন ভিডিও দেখি, পাইলট লেসন নিই, বা উইকেন্ডে যে শনি রবিবার আমার ছুটি থাকে ওইদিন আমি ফ্লাইট লেসন নিই। তো আমার চাকরির পাশাপাশি পাইলট ট্রেনিং এর জন্য কাজ করতেছি। এটা হচ্ছে যে আমার এয়ারপ্লেনের সাথে তোলা ছবি, যেখানে আমি ফ্লাইট ট্রেনিং করি লস অ্যাঞ্জেলেসের লং বিচ এয়ারপোর্টে। আর সেসনা 172 এই প্লেনটাই হচ্ছে আমি উড়াই। এটাতে আমার ফ্লাইট ট্রেনিং বা পাইলট ট্রেনিং বা ফ্লাইট লেসন নিয়ে আর কি। তো কাজের বাইরেও বলতে গেলে, আমি কাজের বাইরে যদি আমার 50% সময় থাকে, আমার মনে হয় 40%ই আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে প্লেনের পিছনে কাটাই। এটা নিয়ে গবেষণা করি, আমার ভাল লাগে, এটা আমার প্যাশন, হবি, এটাই আমার জব। আমি প্লেন ডিজাইন করতে পছন্দ করি। আবার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি পাইলট ট্রেনিংও নিচ্ছি, কিন্তু এটাকে হয়তো আমি প্রফেশন হিসাবে কখনো নিব না। কিন্তু আমার একটা পাইলট লাইসেন্স থাকলে ইট উইল মেক মি প্রাউড। এই হচ্ছে আমার কাজের বাইরের জগৎ। তো আমরা পরের স্লাইডে আসি। এখন হচ্ছে কি, আমি ইচ্ছাকৃতভাবে আমার যে চার্টটা বা স্লাইডটা আমি ছোট রাখার চেষ্টা করছি, যাতে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমি সেগুলো ক্লারিফাই করতে পারি। তো এর মাধ্যমে আমি আমার যে প্রেজেন্টেশনের যে ইনিশিয়াল পার্ট সেটা শেষ করে ফেলছি। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, আই উড লাভ টু অ্যান্সার দোজ কোশ্চেন, এবং কোশ্চেন বাংলাতে হতে পারে, ইংরেজিতে হতে পারে, নো প্রবলেম। থ্যাংকস হ্যালো সাইফ ভাইয়া, আপনি অসাধারণ একটা প্রেজেন্টেশন দিয়েছেন। দ্য ওয়ে ইউ স্টোরি টেল, ও মাই গড, সো অ্যামেজিং। থ্যাংক ইউ। সো আমরা আমাদের যে নেক্সট সেশন, কোয়েশ্চেন আনসার সেশন, সেখানে যাব। বাট তার আগে আমাদের যে বিজ্ঞান মনার ফাউন্ডার, আমাদের চেয়ারম্যান সাবিত্রী রাহিয়ান, তো সে কিছু বলতে চায় আমাদের সাথে কানেক্ট হয়ে। সো আমি চাই তাকে ব্যাক স্টেজ থেকে এনে সে যদি কিছু বলতে চায়। জি সাবিত, ইউ ক্যান জাস্ট। সো সাইফ আতিক ভাইয়া আমার আইডলের মতো। আমাকে হয়তো শোনা যাচ্ছে না নাজরুল? Yeah, I can hear you loud and clear. হ্যাঁ, ওকে শোনা যাচ্ছে। ওকে ভাই, সাইফ আতিক ভাই আমার আইডলের মতো। আমার ছোটবেলা থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা, দেন আমি এখন ট্রাই করতেছি যদি কোনোভাবে চান্স হয়। সো Wow. সাইফ আতিক ভাইয়াকে আমি আনার অনেক রিকোয়েস্ট করি আর নাজরুলকে, যে যেহেতু আমাদের অ্যালাম নাই অ্যান্ড আমার আইডল, ওনাকে নিয়ে আসো, একটু অ্যাপ্রোচ Okay. করো। তো নাজরুল বলে যে ওকে আমি করতেছি, তুমি চিন্তা করিও না, আমরা নিয়ে আসবো। তো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। সাইফ আতিক স্যার, Wow. সাইফ আতিক ভাই আছেন, কেআরকে স্যার ছিলেন, এসসিএন স্যার ছিলেন। ফিউচারে হয়তো সাইফ আতিক ভাইকে নিয়ে আমরা আরো অনেক কাজ করব, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সাইফ আতিক ভাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অবশ্যই, অবশ্যই। ভালো কিছু করতে পারি লাইফে। Of course, of course. I'm so glad to hear that you are interested about aeronautical engineering. I'm so glad to hear that. সো আমি এখানে আমার বক্তব্য শেষ করছি, আমরা এখন কিউএনএ সেশনে যেতে পারি। Okay, all right. থ্যাংক ইউ সাবিত ফর ইউর ওয়ান্ডারফুল ওয়ার্ডস। আমরা আমাদের যে নেক্সট সেশন, কিউএনএ সেশন, সেখানে যেতে পারি। আর আমাদের সামনে একদম কোয়েশ্চেন আসছে। সো ভাইয়া কি দেখতে পাচ্ছেন কোয়েশ্চেনটা? প্রথম যে কোশ্চেন আমি দেখি সেটা হচ্ছে, আপনার এরোস্পেসে ইন্টারেস্টেড হওয়ার পেছনে ড্রাইভিং ফ্যাক্টর কি ছিল, রাইট? এটা কি প্রথম কোশ্চেন? জি ভাইয়া। আচ্ছা, ওকে। সো এটার পিছনে ড্রাইভিং ফোর্স কি ছিল? এটা হলো যে, প্রথম আমার এয়ারপ্লেন পছন্দ করি আমি। আমার এয়ারপ্লেনের বিষয়ে খুব প্যাশন, এয়ারপ্লেনের ব্যাপারে। তবে অন্যদের সাথে আমার পার্থক্যটা কি? ধরো এয়ারপ্লেনের ব্যাপারে প্যাশন থাকলে অনেক ছোট বাচ্চা বলে যে আমি পাইলট হবো বা এরকম কিছু আর কি। আর আমার প্যাশনটা ছিল জানার ব্যাপারে, হাউ ইট ফ্লাইস। এটা বানানোর ব্যাপার, আমার আসলে জানার ব্যাপারে আগ্রহ ছিল, আর
আমাদের সময় এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা বাংলাদেশে একবারে নতুন ছিল। আর আমি শুনি যে তোমার এমআইএসটি তে ফরেন ফ্যাকাল্টিরা পড়ায়, ইন্ডিয়ান এয়ারফোর্স। তখন তো এটা একটা ক্রেজ ছিল। আমি বলছি অন্য ইঞ্জিনিয়ারিং তো সবাই পড়ে, বাট এটা আমার জন্য একটা মানে করে ভালো একটা জিনিস। কিন্তু যদি খুব রিস্কি ছিল সিদ্ধান্তটা। ১ম আমার ড্রাইভিং ফোর্স ছিল মেইনলি আমার এয়ারপ্লেনের প্রতি জানার প্রতি একটা অসম্ভব রকমের আগ্রহ। আমি যখন ভর্তি পরীক্ষা দিছিলাম তখন আমার বাসায় সম্ভবত ইন্টারনেট ছিল না। আমি সাইবার ক্যাফেতে বসে, বসে এরোডাইনামিক্স কি দেখতাম, ফ্লাইট ডায়নামিক্স এগুলো পড়তাম। মানে উইকিপিডিয়াতে যেগুলো আসে আরকি। পরে আমার মনে হচ্ছে না দিস ইজ সামথিং আই উইল লাভ এন্ড আই উইল এনজয়। আর তুমি যদি কোনো একটা কিছু তোমার কাজ বা পড়াশোনা এটা যদি তুমি লাভ করে ফেলো না, তুমি আর জীবনে কখনো আনহ্যাপি হবা না, কখনো হবা না। তুমি দেখবে পুরো দুনিয়া তোমাকে ছেড়ে গেলে ইউ হ্যাভ নো শর্টেজ অফ হ্যাপিনেস। কারণ তুমি যেটা পছন্দ করো ওইটাই তুমি করো। তুমি দেখো আমি সারাদিন কিন্তু প্লেন নিয়ে থাকি। যখন কাজ করি না তখনও প্লেন চালাই, যখন কাজ করি তখন তো প্লেন ডিজাইন করি। আমার লাইফটা এটার মধ্যে বাঁধা। এন্ড আই এনজয় ইট। এটা কেউ আমাকে প্রেশার করে করাচ্ছে না। এবং আমার যে বোয়িং এর কাজটা এটা আমি কাজ হিসাবে দেখি না, এটা ফান হিসাবে দেখি। আই লাভ ইট অ্যান্ড আই এনজয় ইট। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে বোয়িং এ চাকরি করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি জানো? 6 ডিজিট স্যালারি না বা লস অ্যাঞ্জেলেসে থাকা না। সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ আমার মনে হয় যে ওই যে কমিউনিটিটার সাথে আমি মেশার সুযোগ পাইছি, ওই কমিউনিটি কোনো সময় আমাকে ইনভাইট করতো না। বাংলাদেশে একটা থার্ড ক্লাস, সরি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা ছেলে সেখানে আছে। আমি যদি ওখানে চাকরি না করতাম তারা আমাকে ওই কমিউনিটিতে কখনো ঢুকাইতো না। ওইসব এমআইটির মানুষজনের সাথে আমাকে বসতে দিত না। স্ট্যানফোর্ডের এয়ারপ্লেন ডিজাইনারের সাথে আমার ডিনার করার সুযোগ হইতো না। এটা এই জন্যই হয়েছে বিকজ আই গট ইনটু বোয়িং। তো আমার কাছে মনে হয় কি চাকরি আমি অন্য জায়গায় করলেও স্যালারি পেতাম, টাকাটা ইম্পর্টেন্ট না এখানে। যে কমিউনিটিটার সাথে আমি মেশার সুযোগ পাইছি, ও মাই গড, এমআইটির পিএইচডি হোল্ডার, স্ট্যানফোর্ডের পিএইচডি হোল্ডার, এই যে কমিউনিটিটা, এটা হলো আমার কাছে ব্লেসিং। ইচ অ্যান্ড এভরি ডে আই এম লার্নিং সামথিং নিউ ফ্রম দেম। হুম, এই যে অপরচুনিটিটা, এটা আমি বোয়িং এ না ঢুকলে কখনো দে উডেন্ট ইনভাইট মি টু সিট উইথ দ্যাম অর টক উইথ দ্যাম অর হ্যাং আউট উইথ দ্যাম, রাইট? এই অপরচুনিটিটা পাওয়া হলো আমার কাছে সবচাইতে বড়। তো আমার ড্রাইভিং ফোর্সকে আমি আমার টপ টু বটম এন এয়ারপ্লেন গাই। আমার এয়ারপ্লেন পছন্দ, আমি এয়ারপ্লেন সম্বন্ধে জানতে ভালোবাসি। এভরিডে আই এম লার্নিং। এবং যত চ্যালেঞ্জ আসে এগুলোকে আমি ফান হিসাবে নিই। যে এবং আমাদের প্রত্যেকটা এয়ারপ্লেন যে 787 বলো, 777 বলো, এগুলো সবগুলো আমার ফ্যামিলি মেম্বারের মতো। I know very well about all the members. These are like my family members. হ্যাঁ, সো আমি এদের এমন ভাবে জানি আমার ফ্যামিলি মেম্বারকে যেভাবে জানি আমি, যতটা জানা যায়। ঠিক আছে? সো তুমি আমার অ্যান্সারে কি বুঝছো আমি জানি না। আমি এয়ারপ্লেন চাই, আমার এয়ারপ্লেন ভালো লাগে। আমি যে সেই যখন ২০১২ সালে বা ১১ সালে ফার্স্ট ইয়ারে ভর্তি হব, তখন আমি উইকিপিডিয়াতে যখন পড়ছি এরোডাইনামিক্স কি বা ফ্লাইট ডাইনামিক্স কি, ওগুলো পড়ে আমার ভালো লেগে গেছে। আমি দিস ইজ মাই থিং। আমার কাছে সিজিপিএ ভালো না, কারণ আমি পরীক্ষার খাতে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতাম না। বাট এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু মি। আই কুড ভিজুয়ালাইজ এভরিথিং। থ্যাংক ইউ মীর মুনতাকিম, ভাইয়াটা খুব সুন্দর আমাদের ফেসবুক কমেন্ট করছে। So, আমাদের নেক্সট কোয়েশ্চেনটা করতে হচ্ছে মোহাম্মদ আদনান কবির। অ্যারোস্পেসে নিজের স্টার্টআপ শুরু করার সুযোগ কি আছে? থাকলে কেমন? অনেক সুযোগ আছে, বাট এরোস্পেসের সবচাইতে বড় অসুবিধা যেটা, এগুলো অনেক ক্যাপিটাল ইন্টেন্সিভ জিনিস আর কি। অনেক ক্যাপিটাল প্রয়োজন হয়। তো গভর্নমেন্টের সাহায্যটা দরকার। বাংলাদেশের গভর্নমেন্ট এই ব্যাপারে সাহায্য মনে হয় ঠিকভাবে করে না আমার মনে হয়। কারণ আমাদের যে ছেলে মেয়েরা আছে ওরা কিন্তু খুব ভালো, ম্যারিটোরিয়াস। তুমি কোনো একটা ছোটখাটো ড্রোন ফ্যাক্টরি বা ড্রোন ফ্যাসিলিটি দিয়ে কিন্তু আমাদের যে সামরিক বাহিনীর যে সক্ষমতা, ওগুলা বাড়ানো যায়। যেমন তুমি দেখো আমেরিকাতে বোয়িং কোম্পানির জন্মই হয়েছে কিন্তু আমেরিকান আর্মি, নেভি, এয়ারফোর্সকে সার্ভ করার জন্য। যেমন তোমার F-16 যে প্লেনটা, ওটা তো এয়ারফোর্স ব্যবহার করে, বাট এয়ারফোর্স ওটা বানায় না, কিন্তু বানায় লকহিড মার্টিন। তারপর যে F-18, এটা কিন্তু বোয়িং এর এয়ারপ্লেন। F-18 ফাইটার জেট যেটা আর কি, F-18 সুপার হর্নেট। তোমরা যদি টপ গান 2 মুভিটা দেখো, টম ক্রুজ যে প্লেনটা উড়ে ওটা কিন্তু F-18 সুপার হর্নেট। ওটা কিন্তু বোয়িং এর এয়ারপ্লেন। উই ডিজাইন এন্ড বিল্ড দিস। তো আমাদের প্লেন ওরা উড়াচ্ছে, আমরা ওদের জন্য তৈরি করি। এটা কিন্তু এয়ারফোর্স বা নেভি তৈরি করে না। সো দ্যাটস হাউ এয়ারোস্পেস কোম্পানি এন্ড গভর্নমেন্ট ওয়ার্ক টুগেদার। তো আমাদেরও চাইলে, আমাদের অত ক্যাপিটাল নাই ঠিক আছে, বাট আমাদের সামরিক বাহিনীগুলো চাইলে আমাদের এসব ছেলে মেয়েদেরকে এঙ্গেজ করতে পারে। তাদেরকে বিভিন্ন প্রজেক্ট দিতে পারে, সার্ভিলেন্স ড্রোন বা স্মল সাইজ অ্যাটাক ড্রোন। আমি ড্রোন সম্পর্কে অত ভালো জানি না, বাট এগুলো একটা ছোট স্টার্টিং পয়েন্ট হতে পারে। তো তাদেরকে কিছু ক্যাপিটাল ইনভেস্ট করলো, তারা ওটা দিয়ে একটা স্টার্ট আপ শুরু করলো। এটা কিন্তু খুব ভালো সুযোগ। এবং এটা আমার মনে হয় ইনশাল্লাহ এখন না বুঝলে ভবিষ্যতে বুঝবে এবং শুরু হবে। হ্যাঁ, অ্যারোস্পেস স্টার্ট আপের সুযোগ ভালো, স্পেশালি ড্রোন যে সেক্টরটা আছে, অটোনমাস ভেহিকল বা আনম্যান্ড এরিয়াল ভেহিকলের যে ফিল্ডটা, ওইটা আমার মনে হয় খুব ভালো সুযোগ। যদিও আমি ওই বিষয়ের এক্সপার্ট না, কিন্তু আমার মনে হয় ওগুলো যেহেতু ক্যাপিটাল কম লাগে, একটা খুব ভালো সুযোগ আমাদের জন্য আছে ওখানে। থ্যাংক ইউ আমাদের আদনান কবির ভাইয়াকে। নেক্সট কমেন্ট করছে ভাইয়া আবার যে স্পেস ট্যুরিজম বিষয়ে আপনার মতামত কি? ও, এটা খুব ফ্যান্টাস্টিক। যেই এই কোশ্চেনটা করুক আমার কাছে মনে হয় যে হি ডাজ এ লিটল বিট স্টাডি অ্যাবাউট অ্যারোস্পেস, তারপর অ্যারোস্পেসের ব্যাপারে প্যাশন আছে। এখন ১০০ বছর আগে কিন্তু মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় প্লেনে যাবে এটা চিন্তা করতো না, বাট এখন কিন্তু পসিবল।
তো স্পেস ট্যুরিজমটা আমরা আমেরিকাতে এগুলো নিয়ে চিন্তা হচ্ছে, আমেরিকা আমাদের চেয়ে অনেক আগানো চিন্তা ভাবনায়। তো ওরা স্পেস ট্যুরিজম চিন্তা ভাবনা করতেছে কি, ধরো যে তোমার গার্লফ্রেন্ড নিয়ে তুমি এখন যেমন তুমি এক জায়গায় যাও, ধরো যে ক্যালিফোর্নিয়াতে থাকলে তুমি সান্টা মনিকা যাচ্ছ ডিনার করতে, আমাদের ভবিষ্যৎ প্ল্যানটা হচ্ছে কি আমরা স্পেসে যাব। ওখানে তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেমন পৃথিবীর চারদিকে ঘুরতেছে, ওইরকম তোমার হচ্ছে ঘূর্ণায়মান তোমার রেস্টুরেন্ট থাকবে। ওখানে তুমি স্পেসশিপ নিয়ে যে ডক করবা, ডক করে ওই ঘূর্ণায়মান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবা, আবার পৃথিবীতে ব্যাক করবা। তোমার কাছে এটা আনবিলিভেবল মনে হচ্ছে, বাট ইটস পসিবল। যখন আমরা এগুলাকে স্পেস ভেহিকল গুলাকে রিইউজেবল করতে পারবো, তখন ভেরি মাচ পসিবল। তো স্পেস ট্যুরিজম নিয়ে আমেরিকা খুব হেভিলি কাজ করতেছে। কিছু কোম্পানির নাম বলা যায়, যেমন ব্লু অরিজিন, যেটি জেফ বিজোসের কোম্পানি ব্লু অরিজিন। স্পেস এক্স তো সবাই চিনে, এটা জানার কিছু নাই। তারপরে আরো ছোটখাটো কোম্পানি যেমন রকেট ল্যাব, তারপরে তোমার হচ্ছে ভার্জিন গ্যালাকটিক, এই কোম্পানিগুলো কিন্তু কাজ করতেছে স্পেস ট্যুরিজম নিয়ে। তো এটা বাংলাদেশে কি ভবিষ্যৎ আমি জানি না, আমরা এয়ারপ্লেন সাইডে এখনো উন্নত করতে পারিনি। সো স্পেস ট্যুরিজম ইজ টু ফার ফর আস, বাট আমেরিকা ইজ ডুইং গ্রেট। সো স্পেস ট্যুরিজম ইজ ইন সিরিয়াস কনসিডারেশন। থ্যাংক ইউ। সো দ্য নেক্সট কোয়েশ্চেন যদি থাকে, আচ্ছা, মোহাম্মদ আদনান কবির কোশ্চেন করছেন, একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনার ক্যারিয়ার সবচেয়ে বড় মাইলফলক বা অর্জন কি ছিল, এবং তার পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা কি ছিল? ওকে, আমার মনে হয় যে সবচেয়ে বড় যে মাইল ফলকটা বা অর্জন, যেটা আমি অলরেডি বলে ফেলছি, যে বোয়িং এ কাজ করা আমার স্বপ্ন ছিল, বাট বোয়িং এর টপ টিমে কাজ করা এটা আমার জন্য একটু বেশি ছিল। এটা আল্লাহর অশেষ রহমত, সবার দোয়া আমার মনে হয়। আমি চিন্তা করছিলাম যাতে বোয়িং এ 5-10 বছর চাকরি করে ভালো পারফরমেন্স করে এই টিমে আসবো, কিন্তু আল্লাহর অশেষ রহমত আমি এই টিমেই কাজ করার সুযোগ পাই। আদারওয়াইজ লাইক বোয়িং অনেক রকম জব আছে, বাট দিস ইজ সামথিং স্পেশাল, টু বি অ্যান এয়ারপ্লেন ডিজাইন ইঞ্জিনিয়ার, টু বি ফাদার অফ এন কনসেপ্ট, অর টু বি এ পার্ট অফ দ্য কনসেপ্ট, এটা সামথিং ভেরি স্পেশাল। সো আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় মাইল ফলক। যদি এখানে আমার যতটা না কন্ট্রিবিউশন, আমার মনে করি আল্লাহ বা ভাগ্য এটা তার চেয়ে বেশি আহ, মানে কন্ট্রিবিউশন এখানে। আর অনুপ্রেরণা ছিল যে কারণ হচ্ছে আমি যে কাজটা পছন্দ করি ওটা আমাকে টায়ার্ড করবে না, এটা আমি জানি। যেমন তোমার বিল গেটস সম্ভবত একটা কথা বলছিল যে একদিন যদি খুশি থাকতে চাও একটা ভালো গান শোনো বা একটা মুভি দেখো, এক সপ্তাহ খুশি থাকতে গেলে পিকনিকে যাও বা ক্যাম্পেইনে যাও, আর যদি সারা জীবন খুশি থাকতে যাও স্টার্ট লাভিং ইউর ওয়ার্ক, তুমি যে কাজটা করো এটাকে ভালোবাসা শুরু করো, তাহলে দেখবে তুমি সারা জীবনের জন্য হ্যাপি। তো দিস ইজ কাইন্ড অফ ট্রু ফর মি। আমার মোটিভেশন এটা, কারণ আমি যেটা করি এটা আমি লাইক করি। আর আমার জীবনে বেশিরভাগ জিনিসই বাই চয়েস, কোনোটা বাই চান্স না। বাই চান্স মানে কি, ধরো যে আমি পড়তে চাইছিলাম ইঞ্জিনিয়ারিং, হয়ে গেছি ধরো সমাজ বিজ্ঞানে পড়ছি, লেটস সে সমাজ বিজ্ঞানে পড়ে তারপরে আমি ধরো যে বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হলাম, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু আমি কিন্তু যা চাইছি তা পাই নাই জীবনে। এটা কি, এটা হলো বাই চান্স, তুমি চান্সে পাইছো এটা। আর বাই চয়েস কি, যে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছি, ইঞ্জিনিয়ারিং এর চান্স পাইছি, এটা হলো বাই চয়েস। আমার জীবনে যা যা অর্জন সবকিছু আমার বাই চয়েস, কোনো কিছু বাই চান্সে আসে নাই। তো সেই জন্য আমি এগুলোর প্রতি প্রত্যেকটার প্রতি খুব প্যাশনেট। প্রত্যেকটা জিনিস আমার বাই চয়েসে নেই, আমি নিজে চয়েস করে নিছি, বাই চান্সে পাই নাই কোনো কিছু, বা পাইছি নিয়ে নিছি তা না। এই আর কি, এটা একটা মোটিভেশন বলতে পারো। থ্যাংক ইউ। সো আমাদের নেক্সট কোয়েশ্চনটা কি, আচ্ছা, নেক্সট কোয়েশ্চন হচ্ছে সাইফ আতিক ভাই, অ্যাজ আ বাংলাদেশি বোয়িং বা সিমিলার এরোস্পেস কোম্পানিতে চাকরি করার জন্য প্রয়োজনীয় সিকিউরিটি ক্লিয়ারেন্স পেতে কেমন হ্যাসেল হয়? ওকে, এটা খুব ভালো কোশ্চেন। এটা যারা এরোস্পেস ফিল্ডে তারা জানে সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যাপারটা। সিকিউরিটি ক্লিয়ারেন্স সব পজিশনের জন্য বোয়িং এর প্রয়োজন হয় না। যেমন বোয়িং এর হলো যে 3টা কোম্পানি আছে মেইনলি, বোয়িং কিন্তু অনেক বিশাল কোম্পানি, দেখবা তোমার বোয়িং নিয়ে সার্চ দিলে দেখবা বোয়িং ইজ টু বিগ টু ফেল, এই ধরনের অনেক পোস্ট আছে। কারণ এত বড় কোম্পানি, এটা আসলে ইটস এ ম্যাসিভ জাইগান্টিক কোম্পানি বোয়িং। তুমি এটা আমি নিজে এন্ট্রি না করলে আমি নিজেও বুঝতাম না। ইভেন বোয়িং এর সিইও আছে তোমার 4 জন টোটাল। তো আমাদের পুরার এন্টায়ার কোম্পানির একজন সিইও, আর 3টা বিজনেস ইউনিটের 3 জন আলাদা সিইও, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনের একজন সিইও, বোয়িং ডিফেন্স এন্ড স্পেস, আর এটা হলো বোয়িং গ্লোবাল সার্ভিস। তো বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেন হচ্ছে যেটাতে আমি চাকরি করি, মানে প্যাসেঞ্জার এয়ারপ্লেন বা কার্গো এয়ারপ্লেন, এই দুটো হলো বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেন। আর বোয়িং ডিফেন্স এন্ড স্পেস হচ্ছে যেটা মিলিটারি ফাইটার, অ্যাপাচি হেলিকপ্টার, শিনুক হেলিকপ্টার, তারপর তোমার হচ্ছে এখানে হচ্ছে F-18 সুপার হর্নেট, F-15 মিলিটারি, বা যেটা F-47 নতুন আমরা কন্ট্রাক্ট পাইছি, 6th জেনারেশন ফাইটার। এগুলো হচ্ছে আমাদের মিলিটারি প্রোডাক্ট, বোয়িং ডিফেন্স বা স্পেস প্রোগ্রাম যেগুলা, যেমন আর্টিমিস রকেট এগুলা। তো তোমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা তোমরা জানো, এটা কিন্তু মেইন ডিজাইনার কিন্তু বোয়িং, নাসার জন্য মেইন ডিজাইনার ছিল বোয়িং। তো বোয়িং এটা ডিজাইন করছিল নাসার জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তো একই রকম ভাবে আমাদের গ্লোবাল সার্ভিস, যে আমাদের যে এত 14,000 প্লেন পৃথিবীতে এই মুহূর্তে তুমি আর আমি যখন কথা বলতেছি উঠতেছে, এই প্লেনগুলোকে যে আফটার সার্ভিস দেওয়া সেলস এর পরে, এটা হলো বোয়িং গ্লোবাল সার্ভিস করে, ওটা আরেকটা বিজনেস ইউনিট। তো এটা এই জন্য বললাম ব্যাকগ্রাউন্ডটা, বোয়িং ডিফেন্স এন্ড স্পেস বাদে বাকি যে 2টা বিজনেস ইউনিট আছে, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনস, বোয়িং গ্লোবাল সার্ভিস, এখানে চাকরি করতে তোমার সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগে না।
সো তুমি এখন যদি তুমি স্পেসিফিকলি বলো যে না আমি F-47 যেটা ডিজাইন করতেছে বোয়িং ওইটাতে কাজ করবো, তাহলে তোমার সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে। আর যদি তুমি বলো যে না সিকিউরিটি ক্লিয়ারেন্স ছাড়াও আমার হবে, আমি কমার্শিয়াল আমার যেমন প্যাসেঞ্জার এয়ারপ্লেন ভালো লাগে, আমার এদেরকে ওগুলো কিউট লাগে আমার কাছে, তো আমি প্যাসেঞ্জার এয়ারপ্লেনে কাজ করি। তো তুমি যদি প্যাসেঞ্জার এয়ারপ্লেনে কাজ করো তোমার সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে না। আর সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়ার অন্যতম শর্ত হলো আমেরিকার সিটিজেন হওয়া লাগে। এইটা ইজ এ প্রসেস অফ টাইম। আমেরিকাতে কেউ পিএইচডি করতে আসছে বা আমেরিকায় থাকতে চাইছে থাকতে পারে না এরকম নজির আসলে নাই। তোমার আমেরিকা আসছে কিন্তু থাকতে চাইছে, সুশিক্ষিত মানুষ, ভালো জব করে, আমেরিকা থাকতে চাইছে পারে না এরকম নজির আসলে খুব কম। সো কেউ যদি চায় আমেরিকা সিটিজেন হওয়ার ম্যাটার অফ টাইম, সিটিজেন হলে তুমি সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবা যদি তোমার ভয়ঙ্কর কোনো অপরাধ হিস্ট্রি না থাকে এখানে। তাহলে তুমি সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়া কোনো একটা হ্যাসেল না খুব একটা। ইট টেক্স টাইম, ইটস এ ম্যাটার অফ টাইম। এই আর কি। থ্যাংক ইউ। আমাদের নেক্সট কোয়েশ্চন মোহাম্মদ মহিউদ্দিন, ভবিষ্যতের প্রকাণ্ড পরিভ্রমণ তথা আচ্ছা স্পেস ট্যুরিজম বা কমার্শিয়াল স্পেস ফ্লাইটে বোয়িং এর কি ভূমিকা থাকতে পারে আপনার মতে? হ্যাঁ, গুড। তুমি কি স্টার লাইনের সম্পর্কে যদি তোমরা জানি, স্টার লাইনার যেটা স্পেস এক্স এর তোমার হচ্ছে অপোনেন্ট আর কি, যে ড্রাগন ক্রু যে স্পেস মডিউলটা, ওইটার কাউন্টার পার্ট হচ্ছে বোয়িং এর স্টার লাইনার আর কি। তো স্টার লাইনার প্রজেক্টটা যখন স্পেস এক্স এবং বোয়িং নাসা থেকে পায়, এটার কন্ডিশনে ছিল এরকম যে নাসার জন্য বোয়িং এবং স্পেস এক্স এই যে স্টার লাইনার এবং ক্রু ড্রাগন এটা ডিজাইন করে দিবে। এটার মাধ্যমে বোয়িং এবং নাসার এই যে স্পেস ক্রাফটের মাধ্যমে নাসা কি করতে পারবে, তাদের অ্যাস্ট্রোনটদেরকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠাতে পারবে। তো নাসার পারপাস স্যার এতটুকু করলেই হবে। বাট তাহলে বোয়িং এর স্পেস এক্স এর লাভ কি? তারা যে ক্রু মডিউলটা তৈরি করলো, এই যে নলেজটা গেইন করলো, এই মডিউলটাকে তারা চাইলে ভবিষ্যতে স্পেস ট্যুরিজমের জন্য ব্যবহার করতে পারবে। ঠিক আছে? তো এটা শুধুমাত্র অ্যাস্ট্রোনট নেওয়ার পিছনে কাজ করবে না, স্পেস এক্স এরও লক্ষ্য ভবিষ্যতে এটাকে স্পেস ট্যুরিজমে ব্যবহার করা, বোয়িং এরও লক্ষ্য এটাকে স্পেস ট্যুরিজমে ব্যবহার করা। তবে হ্যাঁ, একটা সিভিলিয়ানকে স্পেস ক্রাফটে পাঠানো আর একটা অ্যাস্ট্রোনটকে পাঠানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা সিভিলিয়ান মানুষের স্পেস ক্রাফট সম্পর্কে কোনো নলেজই নেই, সেজন্য ওগুলোর মধ্যে অনেক মডিফিকেশন করতে হবে। হ্যাঁ, তোমাকে তো এত জিসুট মিসুট পড়ানো যাবে না, তুমি এত কিছু জানো না। তো তোমার জন্য এটাকে অনেক মডিফিকেশন করতে হবে, বাট ফান্ডামেন্টাল স্কেলেটনটা ধরো যে তৈরি হয়ে গেছে বোথ স্পেস এক্স এবং বোয়িং এর জন্য। এবং ভবিষ্যতে এগুলাকে আর একটু মডিফাই করে সিভিলিয়ানদের জন্য তৈরি। একটা ফাইটার প্লেন আর প্যাসেঞ্জার প্লেন তো সেম না, তাই না? ওইটার বসার যে ধরন ধরন সবকিছু আলাদা। তো এটাকে সিভিলিয়ানদের জন্য উপযোগী করে বানাতে হবে, এই হচ্ছে পার্থক্যটা। বাট এটা কাজ করে যাচ্ছে, বোয়িং এও কাজ করতেছে। আর স্পেস এক্স অনেক আগানো বোয়িং এর চেয়ে এই ফিল্ডে। স্পেস এক্স অলরেডি অনেক আগানো। এদিকে জেফ বিজোসের কোম্পানি যে ব্লু অরিজিন তারাও আগানো। বোয়িং চেষ্টা করতেছে, বাট এই ফিল্ডে বোয়িং অতটা বেশি সাকসেসফুল না এখনো স্পেস এক্স এর মতো। থ্যাংক ইউ। আমাদের কি আর কোনো কোয়েশ্চেন কি আছে? আহ, আচ্ছা, আরিক, আমাদের কি আর নেক্সট কোয়েশ্চেন আছে? অ্যাকচুয়ালি লাইফটা প্রায় মানে 1.5 ঘন্টার উপর হয়ে যাচ্ছে। সো আমরা আশা করি আর আর দেরি করবো না, সাইদ ভাইকে আর কষ্ট দিব না। সো সাইদ ভাইয়া, অনেক অনেক থ্যাঙ্কস, আজকে আপনি আমাদেরকে সময় দিছেন। আর এই টাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কুল কলেজ বা সবগুলি খোলা থাকে অ্যাকচুয়ালি, যার কারণে লাইভে হয়তো আরো বেশি এঙ্গেজমেন্ট হয় আমাদের, যার কারণে একটু আমাদের এঙ্গেজমেন্টটা কম হইলো। আর এটাই হচ্ছে আপাতত। আর থ্যাঙ্কস স্যালট ভাইয়া আপনাকে। অন্য সময় তো আমি তোমাকে জি দিতে পারবো না, কারণ তোমার যে সময়টা অফ হ্যাঁ থাকবে হ্যাঁ, আমি কাজে থাকবো। জি জি সো এটাই আমার জন্য ফ্রি টাইম। সো ওকে। জি জি, থ্যাঙ্কস স্যালট ভাইয়া, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সো আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আর আমরা চাই আপনি লাস্টে আমাদের জন্য যে 3টা অ্যাডভাইস, যে মনে করেন আমরা যারা এখন আপনাকে দেখতেছি, আমরা তারা যাতে আপনার মতন এখানে বসতে পারে, এভাবে এভাবে কথা বলতে পারে, আমরা কি করতে পারি এবং আপনার মতন ওই পর্যায়ে নেক্সট সাইফাতিক যেতে হতে পারি, কি 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 করা লাগবে, আপনি জাস্ট 3টা অ্যাডভাইস দিতে পারেন। আমি আমি একটা দিব। 3টা আসলে দেওয়ার মতো অত নলেজেবল আমি না, একটা দিতে পারবো। যেটা হচ্ছে কি আমাদের এডুকেশন সিস্টেমটা ইটস এ প্রবলেম। এটা আমরা চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, এটা আমাদের চেঞ্জ করা সম্ভব না, কিন্তু আমরা নিজেরা চেঞ্জ হতে পারবো, তাই না? নিজেরা চেঞ্জ হতে পারবো। সেটা আমার যেটা সবচেয়ে মনে হয় যে আমাদের এই যে এডুকেশন সিস্টেমটা, এটা তোমার ফিলোসফার তৈরি করে না, মানে ভাবুক বা চিন্তাশীল মানুষ তৈরি করে না। মানে আমাদের যে এডুকেশন সিস্টেমটা, এখানে সবাই প্রশাসক হইতে চায় বা ধরো যে কোন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বা কিছু একটা করতে চায় আর কি। বাট এটা কিন্তু রিয়েল প্র্যাকটিস হওয়া উচিত ছিল না। আমাদের উচিত ছিল একটা ফিলোসফার বা চিন্তাশীল একটা জাতি তৈরি করা, যারা চিন্তা ভাবনা করতে পারে, হ্যাঁ, গবেষণা করতে পারে। তো তোমরা যারা ইয়াং আছো, তোমরা যদি চাও, ইফ ইউ ওয়ান্ট, আমি বলবো যে পড়াশোনা যখন করবে খুব চিন্তা ভাবনা করে করবা আর কি, জিনিসগুলো বোঝার চেষ্টা করবা।
ওই জিনিসগুলো যদি বুঝো তাহলে ওটার মধ্যে তুমি ইন্টারেস্ট পাওয়া শুরু করবা। আর যদি ইন্টারেস্ট পাওয়া শুরু করো দেখবো তুমি অটোমেটিক্যালি ভালো করবা। তো ট্রাই টু বি এ ফিলোসফার, চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টা করো। ফিলোসফার হওয়ার জন্য পিএইচডি করার দরকার নেই, বাট ট্রাই টু বি এ ফিলোসফার, মানে চিন্তা করবা, যেটা পড়বো এটা চিন্তা করবা, মিলানোর চেষ্টা করবা বাস্তব জগতের সাথে, ওইটা কিভাবে অ্যাপ্লাই করা যায় এটা ভাবনা মধ্যে রাখবা। আর যদি শুধু চিন্তা থাকে তুমি চাকরি বাকরি পাশ করে কোনো একটা সরকারি চাকরি, দ্যাট ইজ অলসো গুড, এটা খারাপ কিছু না। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আমি বলবো যে সবাই একটু চিন্তা ভাবনাশীল মানুষ হলে ভালো, কারণ মানুষের যে ব্রেনের যে চর্চাটা এটা যদি না করে না এটা নষ্ট হয়ে যায়। তো এখানে এটা রেগুলার চর্চা করতে হয়, না হলে হচ্ছে যে পানিতে স্রোত থাকে না ওই পানিতে ময়লা আবর্জনা জমে। তো তুমি যদি রেগুলার চর্চা করো তোমার ব্রেনের, তোমার পরিষ্কার থাকবে সবসময়, এবং তুমি নতুন নতুন জ্ঞান প্রযুক্তি এগুলো সম্পর্কে ধারণা পাবে, এবং তুমি নিজে ডেভেলপ করবো অনেক। হ্যাঁ, আর এখন তো টেকনোলজির একটা যুগ, তথ্য প্রযুক্তি এগুলো তোমার হাতেই আছে, কারো কাছে যেতে হয় না। তো এই সুযোগটাকে পজিটিভ ভাবে যদি কাজে লাগাও তাহলে দেয়ার ইজ এ গুড চান্স দ্যাট ইউ উইল ডু ভেরি ওয়েল ইন ইউর লাইফ। এন্ড লাস্ট সাজেশন যেটা পড়বো এটা বোঝার চেষ্টা করবা, জাস্ট নট ডোন্ট জাস্ট স্টাডি ফর গেটিং এ সিজিপিএ। তুমি তো কলেজের প্রথম ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে এখন, সো সিজিপিএ ইম্পর্টেন্ট, বাট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট টু ক্লারিফাই ইউর কনসেপ্ট। আর যদি ধরো যে আনফর্চুনেটলি তোমার কপালটা এমন হয়ে গেছে তুমি এমন একটা সাবজেক্টে ভর্তি হয়েছো যেখানে তোমার ভালো লাগে না, তখন আর কিছু করার নাই, তখন তুমি এটা কোনো রকম ভাবে পাস করো, তারপর যেটা ভালো লাগে বিসিএস বা সেটা করো। আর যদি তুমি এমন একটা সাবজেক্টে পড়ো যেটা তোমার ভালো লাগে, দেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর লার্নিং। এটা হলো সাজেশন। এটা তুমি করতে পারো, দেখবা তুমি ইউ মাইট বি এ পুয়ার পারসন, বাট তোমার মনের মধ্যে অনেক শান্তি থাকবে যে তুমি জিনিসগুলো বুঝো। হুম, মনের মধ্যে অনেক, যেটাই করো তুমি যদি ব্যবসা করতে চাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বিজনেস ভেরি ওয়েল, যেটা করো এটার মধ্যে একটা প্যাশন তৈরি করো এবং বোঝার চেষ্টা করো। দ্যাটস ইট, এটাই আমার সাজেশন। থ্যাংক ইউ ভাইয়া, অনেক থ্যাঙ্কস। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর আমরা আমাদের যারা তখন অডিয়েন্স ছিল তাদেরকেও থ্যাঙ্কস দিচ্ছি যে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আর স্পেশালি সাইফ ভাইয়া, আমরা আপনার সাথে নেক্সট ডে অন্য কোনো প্রজেক্টে কাজ করব, আর অফলাইনে যদি ইভেন্ট করে আমরা চাবো আপনি যাতে আমাদের সাথে আসেন, এন্ড হ্যাঁ, হ্যাঁ, একটা ওয়ান্ডারফুল টাইম হবে আমাদের সাথে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। আর আমি একটু সুইটেবল টাইম দিলে হয়তো বা তোমরা বেশি মানুষের কাছে রিচ করতে পারতা, কিন্তু এছাড়া আসলে আমার সময় নাই এটা। হ্যাঁ, তো আমার আসলে কোনো অপশন ছিল না এছাড়া। হ্যাঁ, কমপ্লিট ডিফারেন্ট, কমপ্লিট ডিফারেন্ট। বাংলাদেশে আসলে হয়তো বা আমি তোমাদের সাথে সময় ম্যাচ করতে পারবো, বাট আদারওয়াইজ ইট উইল বি ভেরি টাফ। হ্যাঁ, ইনশাল্লাহ ভাইয়া, আমরা নেক্সট ডে অন্য কোনো সেশন আপনাকে আমরা আবার পাবো ইনশাল্লাহ, আশা করি। হুম, আর আজকের জন্য আপনার সাথে এখানে থ্যাঙ্কস, আপনার হুম, সাথে এখানে আজকে আপনাদের এখান থেকে বিদায় নিলাম, এন্ড হুম, থ্যাংক ইউ ভাইয়া। সো হ্যাঁ, গাইস, সবাই বিজ্ঞান মালার সাথে থাকেন, হ্যাঁ, আরো সামনে আরো মজার মজার লাইভ হবে। নতুন একটা সিরিজ আসছে আমরা, বিজ্ঞান আড্ডা, আল্লাহ যেখানে হাফেজ আমরা ভাইয়া। নতুন পডকাস্ট সিরিজ শুরু করব। তো আমাদের সাথে লাইভে, আমাদের সাথে পেজে কানেক্টেড থাকেন, এন্ড উই উইল, আমরা নেক্সট অন্য কোনো গেস্টের সাথে অন্য কোনো লাইভে আসবো। তো আজকের জন্য এখানে থ্যাঙ্কস, এখানে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ থ্যাংক ইউ। হাফেজ।